এখন বুঝি আর আমাকে ভালো লাগে না, তাই না? হ্যাঁ তাই, তোমাকে আর এখন আমার ভালো লাগে না। আর ভালো লাগবেই বা কিভাবে? ভালো লাগতে তো হবে, তাই না? সাথে টাকাটাও তো লাগবে। এখন তোমার কাছে কিচ্ছু নেই, বলতে পারি তুমি এখন ভিখারি। আর একটা ভিখারি ছেলের সাথে আমি ঘুরলে আমার সম্মানহানি হবে। আর এখন তো তোমার নিজেরই কোনো ঠিক নেই, সেখানে আমার খরচ তুমি কিভাবে চালাবে? আজকের গল্প আমাদের শুরু হয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ ক্যাম্পাসের প্লেগ্রাউন্ডে। খেলাটা বাস্কেটবল নিয়ে। একই শহরে নাম করা দুটো কলেজের মধ্যে লড়াই, যার একদিকে আছে সেন্ট জেভিয়ার্স কলেজ আর তার বিরোধী পক্ষের কলেজ হলো প্রেসিডেন্সি কলেজ। অলরেডি প্রেসিডেন্সি কলেজ জিতের দোরগোড়ায়, তাও শেষ পর্যন্ত নিজেদের টিকিয়ে রাখতে চাইছে সেন্ট জেভিয়ার্স কলেজ ইউনিয়নের তথা বাস্কেটবল ক্যাপ্টেন আবির রায় চৌধুরী ও তার টিম। হাড্ডাহাড্ডি লড়াই চলছে মাঠে আর ভোট গণনা কেন্দ্রগুলোতেও। ভোট গণনা কেন্দ্রগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণ হলো আমাদের হিরো আবির রায়চৌধুরীর বাবা আশুতোষ রায়চৌধুরী এই রাজ্যের একজন নাম করা এমএলএ। এবারের বিধানসভার ভোটে তিনি দাঁড়িয়েছেন কলকাতার প্রার্থী হয়ে। আজ তারই ফলাফল ঘোষণার দিন, তাই সকাল থেকে যেমন তিনি চিন্তিত তেমনই উত্তেজিত। তবে এমএলএ মশাইয়ের উত্তেজিত হওয়ার কারণটা আপনারা একটু পরেই জানতে পারবেন। শেষ পর্যন্ত গল্পের সাথে থাকুন। অতএব কিছু মানুষের চোখ যেমন টিভির পর্দায়, আবার কিছু মানুষের চোখ রয়েছে খেলার মাঠে। দীর্ঘ সময়ের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রেসিডেন্সি কলেজের বাস্কেটবল ক্যাপ্টেন আয়ুষ দেবনাথ বাস্কেটবল খেলায় জিতে যায়, আর সেন্ট জেভিয়ার্স কলেজের বাস্কেটবল ক্যাপ্টেন এবারেও হেরে যায়। আর অন্যদিকে দীর্ঘ সময়ের অপেক্ষার পর প্রতিবারের মতো এমএলএ আশুতোষ রায়চৌধুরী জিতে যায়। আয়ুষ জিতে যাওয়ার পর আবিরকে উদ্দেশ্য করে বলতে থাকে, কী রে আবির, এবারও হেরে গেলি? শুধু শুধু তুই আমার সাথে খেলার প্রতিযোগিতা করিস, আর প্রতিবারই আমার কাছে হারান হেরে যাস। ভালো লাগে তোর? আমি হলে তো আর কোনোদিনও বাস্কেটবল খেলতাম না, তুই বলে খেলিস। সত্যি বলছি ভাই, তোর লজ্জা এতটুকু করে না? এই বলে আয়ুষ আর তার দলের ছেলেরা খুব হাসাহাসি করতে থাকে। আবির হেরে যাওয়ার জন্য আয়ুষের দল নানা কথা বলে আবির এবং তার দলের ছেলেদেরকে খেপাতে থাকে। আর তারপর একটা সময়ে কথা কাটাকাটি হতে হতে আয়ুষ আর আবিরের মধ্যে মারপিট লেগে যায়। সেন্ট জেভিয়ার্স কলেজ ক্যাম্পাসের মধ্যে বাইরের একটা কলেজের ছেলেদের সাথে এমন মারপিট দেখে সবাই খুব অবাক। এরই মাঝে সিয়া এসে হাজির আয়ুষ আর আবিরের কাছে। তারপর দুজনকে টেনে সরিয়ে বলে উঠল, আবির, এসব কি হচ্ছে? নিজেদের ক্যাম্পাসের মধ্যে দাঁড়িয়ে একটা বাইরের কলেজের ছেলেদের সাথে এমন মারপিট করছো, তাতে তোমার এটা আইডিয়া নেই যে এতে আমাদের কলেজের কতটা বদনাম হবে? আর কিসের মারপিট? খেলায় হার জিত তো থাকবেই। সিয়ার কথা শুনে আবির আবার রেগে গিয়ে বলে উঠল, তুমি শুধু আমাকেই বলছো, এতে আমার কোথায় দোষ? ওরাই তো আগে থেকে আমাকে আর আমার দলের ছেলেদেরকে সেই তখন থেকে আজে বাজে কথা বলছে। কই, তখন তো তুমি কিছু বলছো না। এসব আমি শুরু করিনি। আবিরের কথা শুনে সিয়া আর কিছুই বলে না। তখন সিয়া আয়ুষকে বলল, আয়ুষ, তোমাদের খেলা শেষ হচ্ছে, এবার তোমরা নিজেদের কাজ করবে, যাও। আর যেন আমি এমন না দেখি। এইসব কথা বলে সিয়া ওখান থেকে চলে যায়। সিয়া হলো আবিরের গার্লফ্রেন্ড। প্রেসিডেন্সি কলেজের ছাত্র আয়ুষ অনেকবার সিয়াকে প্রপোজ করেছে, কিন্তু সিয়া রাজি হয়নি। একদিকে আবির এমএলএর ছেলে, অনেক সুনাম, অন্যদিকে বিরোধী দলের ক্যাপ্টেন তথা আয়ুষের বাবাও অপোজিট পার্টির নাম করা সদস্য। ওনার নাম শঙ্কর দেবনাথ, তবে উনি আবিরের বাবার বিরোধী দলের। আবিরের বাবার অপোজিট পার্টির হয়ে প্রতিবার শঙ্কর দেবনাথ পার্টিতে দাঁড়ান আর হারেন। আয়ুষের কাছে আবির হারলে কি হবে? আবিরের বাবার কাছে আয়ুষের বাবা প্রতিবারের মতোই হেরেছেন, তাও আবার এবারে 5,000 আসনে হেরেছেন। আর এই খবরটা কেউ আবির আর আয়ুষের ঝামেলার মাঝে পাশ থেকে এসে আবিরের কানে কানে বলে যায়। আবির সে কথা জানতে পেরে এবার সেটা নিয়ে আবির আয়ুষকে ব্যঙ্গ করতে থাকে। আর তারপর আবারও মারামারি করতে গেলে সিয়া আবার আসে আর বলে, তুমি কি শুরু করেছো? যাও, সবাই নিজেদের বাড়ি যাও। সিয়া এসে আবির আর আয়ুষকে বাড়ি চলে যেতে বললে আবির আর আয়ুষ বাড়ি চলে যায়। এরপর আবির নিজের পরাজয়ের জন্য কিছুটা দুঃখ, আবার বাবার জয়ের জন্য অনেকখানি আনন্দ দুই সাথে নিয়ে বাড়িতে আসে।
বাড়িতে এসে আবির দেখে অনেক লোকজন এসেছে ওদের বাড়িতে। পার্টির লোক, আত্মীয় স্বজন, মিডিয়ার লোক, যে যার মতো এসে ওর বাবাকে কনগ্রাচুলেট করছে আর আনন্দও করছে। আর অন্যদিকে আবির নিজের বাবাকে সবার সাথে ব্যস্ত দেখে এই সুযোগে নিজের মুখ নিচু করে লুকিয়ে লুকিয়ে নিজের রুমে চলে যেতে চাইল। কিন্তু আবির তার বাবার চোখে ধুলো দিয়ে কিছুতেই নিজের ঘর পর্যন্ত যেতে পারল না। আবিরকে লুকিয়ে লুকিয়ে নিজের রুমের দিকে যেতে দেখে আশুতোষ বাবু সোজা নিজের ছেলের সামনে এসে দাঁড়ালেন। আর ইতিমধ্যেই আবিরকে এমন অবস্থায় বাড়িতে ঢুকতে দেখে আশুতোষ বাবু বেশ কিছুটা গম্ভীর গলায় বলে উঠলেন, এসব কি হয়েছে আবির? বাড়ির বাইরে আবির যত বড়ই মস্তানি করুক না কেন, আবির তার বাবাকে যথেষ্ট ভয় করে। বাবার প্রশ্নে আবির কিছুই বলতে পারছে না। চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আশুতোষ বাবু এবার একটু চিৎকার করে উঠলেন, আর তাতে চারপাশের সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। আবির তখনও কিছু বলছে না দেখে এমএলএ আশুতোষ বাবু গম্ভীর মুখে উঠে ঘরে চলে যান আর সবাইকে চলে যেতে বলেন। আশুতোষ বাবু চলে যেতেই আবির বাড়ির ভিতরে ঢুকে, আর অমনি নীলিমা দেবী ছেলেকে দেখতে পেয়ে ছুটে আসে আর এসেই কান্নাজড়িত কণ্ঠে জিজ্ঞেস করেন, তোর চোখ মুখ ফুলে গেল কি করে? ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে, কি হয়েছে তোর? আবির তখন তার মায়ের কথার কোনো উত্তর না দিয়ে আশুতোষ বাবুর সাথে কথা বলতে যায়। আর আবির তার বাবার ঘরে গিয়ে বাবাকে জড়িয়ে ধরতে গেলে আশুতোষ বাবু আবিরকে দূরে সরিয়ে দিয়ে একটা চড় মারে আর বলে ওঠে, এসব নাটক বন্ধ কর। আর সারাদিন তুই কোথায় ছিলে? আজ ভোট গণনা হবে, এটা কি তুই জানতিস না? সকাল থেকে আমি খুব চিন্তায় ছিলাম। আমি তো ভেবেছিলাম তুই আমার পাশে থাকবি, কিন্তু না, তুই তো তোর খেলা নিয়ে মেতেছিলি। আর দিন দিন আমার টাকা ধ্বংস করছিস। কোথায় একটু আমার পাশে থাকবি তা না, কোনো দিন তো আমার অফিসে গিয়ে ব্যবসায় কী হচ্ছে সেটাও তো একটু খবর রাখতে পারিস। সব দিক কি আর আমি একা হাতে সামলাতে পারি? আশুতোষ বাবুর কথাগুলো আবির মাথা নিচু করে শুনছে, মুখে একটা কথাও বলছে না। তাই এবার আশুতোষ বাবু খুব রেগে গিয়ে বলে উঠল, যখন তুই তোর মর্জি মতো চলবি, আমার একটা কথাও শুনবি না, তখন আর তোকে এই বাড়িতে থাকতে হবে না। বেরিয়ে যা বাড়ি থেকে। বাড়ির বাইরে গিয়ে দেখ সমাজে তোর নিজের কোনো জায়গা আছে কিনা, যাদের জন্য তুই হাত তুলে খরচ করিস তারা তোর পাশে আছে কিনা একবার দেখ। এই রকম অনেক অপমান করে আশুতোষ বাবু আবিরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। আজ উনি সকাল থেকে খুব উত্তেজিত ছিলেন, আর তা হওয়ার কারণ ছিল এটাই। উনি ভেবেছিলেন ওনার আজ এত বড় ফলাফল প্রকাশ হওয়ার দিনে কোথায় ছেলেকে পাশে পাবে, তা না করে ছেলে খেলে বেড়াচ্ছে আর বাপের টাকার ধ্বংস করছে বসে বসে। আশুতোষ বাবু একজন এমএলএ হওয়ার সাথে সাথে একটা বড় ব্যবসাও আছে। আশুতোষ বাবু ভেবেছিলেন যে সেই ব্যবসার দায়িত্ব এবার ছেলের হাতে তুলে দিয়ে নিজেকে মানুষের সেবার কাজে নিয়োগ করবেন, কিন্তু তার হলো কই। ওনার স্বপ্নই রয়ে গেল। এবার দেখুক বাইরের দুনিয়ায় থেকে 1 টাকা রোজগার করতে গেলে কিভাবে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। আশুতোষ বাবু জানেন যে বাইরের জগৎ কতটা কঠিন। একসময় উনিও জীবনে অনেক পরিশ্রম করেছিলেন, আর তারপর আজ উনি এই জায়গায়। উনি চাইতেন না ওনার মতো সেই দিনগুলোর পরিস্থিতিতে ওনার ছেলে পড়ুক। খেলাধুলো নিয়ে বেশি মাতামাতি আশুতোষবাবু তেমন পছন্দ করেন না। অযথা টাকা ওড়ানো ওনার পছন্দ নয়। বড় ভালো মানুষ উনি। রাত দিন ভগবানের সেবা আর মানুষের সেবার কথাই চিন্তা করে যান। তাই তো প্রতি বছর মানুষের ভোট ওনার পক্ষেই থাকে। কিন্তু এবার ওনার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আর তাই উনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন ওনার ছেলেকে বাইরের দুনিয়ার কঠিন বাস্তবতা সম্পর্কে একটা চরম শিক্ষা দেবেন, এক প্রকার চরম শাস্তির মাধ্যমে। তাতে করে কষ্ট তো ওনার এবং ওনার স্ত্রীর হবেই, তবে ওনার ছেলে যেভাবে সব কিছুকে সহজভাবে নিচ্ছে, তাতে করে তার একটা বাস্তব সম্পর্কে সঠিক ধারণা হওয়ারও যেমন প্রয়োজন, তেমনই প্রয়োজন মানুষকে চেনা। তাই বুকে শত কষ্ট চেপে রেখে আবিরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। আর আবিরও তখন মাথা গরম করে বলে, ঠিক আছে, তোমার বাড়িতে আমি থাকবো না, আমি চলে যাচ্ছি। তুমি থাকো তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে, চললাম আমি। এই বলে আবির বাড়ি থেকে বেরিয়ে যেতে গেলে নীলিমা দেবী আবিরকে আটকায় আর বলে, বাবা আমার এমন করে না। বাবার কথায় রাগ করে বাড়ি থেকে চলে গেলে আমি কাকে নিয়ে থাকি বলতো? আমি তো কিছু করিনি, তাহলে তুই শুধু শুধু আমাকে কেন কষ্ট দিবি? এই সকল কথাগুলো বলতে বলতেই নীলিমা দেবী খুব কাঁদতে থাকে।
তখন আবির তার মাকে বলে যে মা, তুমি কাঁদছো কেন? একদম কাঁদবে না, আমি ভালো থাকবো আর দেখিয়ে দেব যে আমি কারো সহায়তা ছাড়াই ভালো করে বেঁচে থাকতে পারি। নীলিমা দেবী তাও কেঁদে যাচ্ছিলেন। পরে অবশ্য আবির নীলিমা দেবীকে ভালো করে বুঝিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। আবির বাড়ি থেকে বেরিয়ে গেলে নীলিমা দেবী খুব কাঁদতে থাকেন। নিজের স্বামী আর সন্তানের মাঝে পড়ে তিনি আসলে কার দিকে যে যাবেন সেটাই বুঝতে পারছেন না। এবার আমরা গল্পের হিরোর ব্যাপারে একটু জেনে নেব। এতক্ষণে তো আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমাদের গল্পের হিরো আবির। আবিরের উচ্চতা 6 ফুটের উপরে, উজ্জ্বল ফর্সা তার গায়ের রং, যে কোনো রঙের জামাতেই তাকে বেশ ভালো মানায়। তার ঠোঁটের উপর সহ গালের চারপাশে খোঁচা খোঁচা টাইপের দাড়ি, সুন্দর ভুরু জোড়ার নিচে পাপড়ি ভরা চোখ। সত্যি বলতে পুরো চেহারা জুড়ে রয়েছে তার নিষ্পাপ ছোঁয়ার রেশ। এই পৃথিবীতে এমন কিছু কিছু ছেলে থাকে যাদের চেহারার সৌন্দর্য ব্যক্ত করার মতো না, কোনো এক অজানা মুগ্ধতা থাকে তাদের মাঝে। আবিরের মধ্যেও তাই। আবিরের মাথার চুলগুলো স্ট্রেট হয়ে কপালে মেলে আছে। বাড়ি থেকে বেরিয়ে আবির রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় তার দেখা হয়ে যায় পলাশের সাথে। পলাশ আবিরের স্কুল জীবনের বন্ধু। পলাশের বাবা নেই, তাই সংসারের হাল ধরার জন্য স্কুলের পর আর পড়া হয়ে ওঠেনি। আবিরের মতো বড়লোক বাবার ছেলে নয়, কিন্তু মনের দিক দিয়ে পলাশ অনেক উঁচু মনের একজন মানুষ। আবিরকে এত রাতে রাস্তায় দেখতে পেয়ে জিজ্ঞেস করে, কি রে, এত রাতে তুই রাস্তায়? সব ঠিক আছে তো? আবির কিছুটা আমতা আমতা করতে থাকে। তা দেখে পলাশ বলে উঠল, আমি হয়তো তোদের মতো বড়লোক বাবার ছেলে নই, তবে তুই আমাকে বিশ্বাস করে বলতে পারিস। পলাশের কথা শুনে আবির বলে উঠল, না, তেমন কিছুই না। আগে তুই বল, তুই কেমন আছিস? আর এত রাতে কোথায় গিয়েছিলি? আবিরের কথা একটু মুচকি হেসে পলাশ বলে উঠল, আমি আর কোথায় যাব বল, একটা গ্যারেজে কাজ করি। সারাদিন কাজ করার পর এই যে বাড়ি ফিরছি, ঘরে মা আছে, ব্যাস এতটুকুই। আচ্ছা বাদ দে আমার কথা, তুই আগে বল এত রাতে তুই কি করছিস রাস্তায়? তারপর আবির পলাশকে সবটা বললে পলাশ আবিরকে তার সাথে বাড়ি নিয়ে যায়। আবিরের সঙ্গে ছিল তার কিছু টাকা। পলাশের বাড়িতে এসে আবির সিয়াকে ফোন করলো, আর তাতে আবির বলল, সিয়া, আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এখন একটা বন্ধুর বাড়িতে আছি। কেন, কি হলো? তারপর আবির সব ঘটনা সিয়াকে বলল। সিয়া সবটা শুনে আবিরকে সান্ত্বনা দিয়ে ফোন রেখে দেয়। পরদিন পলাশের বাড়ি থেকে আবির কলেজ যায়, আর পথে যাওয়ার সময় আবির দেখতে পায় সিয়াকে। সিয়া আয়ুষের বাইকের পেছনে চেপে কলেজ আসছিল। তারপর আয়ুষ সিয়াকে কলেজের গেটের সামনে নামিয়ে দেয়। তারপর আয়ুষ চলে যায়। এরপর সেটা দেখে আবির সিয়ার সাথে কথা বলতে যায়, কিন্তু সিয়া আবিরকে এড়িয়ে চলে যায়। এভাবে 2 দিন কেটে যায়। তারপর আবির বারবার সিয়াকে ফোন করে, মেসেজ করে, কিন্তু সিয়া কোনোটারই কোনো উত্তর দেয় না। তারপর একদিন আবির সিয়াকে কলেজে দেখতে পেয়ে পথ আটকায়, এবং তখনও সিয়া আবিরকে এড়িয়ে চলার চেষ্টা করে, কিন্তু আবির সিয়াকে যেতে দেয় না। তখন বেশ অনেকটাই বিরক্ত হয়ে আবির সিয়াকে জিজ্ঞেস করে, এভাবে আমাকে এড়িয়ে চলার কারণ জিজ্ঞাসা করতে পারি? সিয়া কিছুই বলছে না। তাই আবির আবার বলে উঠল, এখন বুঝি আর আমাকে ভালো লাগে না, তাই না? আমার পকেট খালি, তোমার উপর আর খরচও করতে পারবো না, তাই মনে হয় এখন তোমার আয়ুষকে ভালো লাগছে না, তাই তো? আবিরের কথা এবার সিয়া বলে উঠল, হ্যাঁ তাই, তোমাকে আর এখন আমার ভালো লাগে না। আর ভালো লাগবেই বা কিভাবে? ভালো লাগতে তো হবে, তাই না? সাথে টাকাটাও তো লাগবে। এখন তোমার কাছে কিচ্ছু নেই, বলতে পারি তুমি এখন ভিখারি। আর একটা ভিখারি ছেলের সাথে আমি ঘুরলে আমার সম্মানহানি হবে। আর এখন তো তোমার নিজেরই কোনো ঠিক নেই, সেখানে আমার খরচ তুমি কিভাবে চালাবে? সিয়ার এসব কথা শুনে আবিরের খুব কষ্ট হলো, কিন্তু তাও আবির বলে উঠল, প্লিজ শ্রিয়া, তুমি আমার সাথে এমনটা করো না। আমার কাছে এখন কেউ নেই, আর যদি তুমিও চলে যাও তাহলে আমি কি নিয়ে থাকবো? আবিরের কথা সিয়ার মন ছুঁতে পারে না। সিয়া পাশ কাটিয়ে চলে যেতে চাইলে আবির সিয়ার হাত ধরে আটকাতে যায়, আর তখনই সিয়া আবিরের গালে একটা চড় মারে।
আর তারপর আবিরকে ভিখারি থেকে শুরু করে ছোট লোক, অসভ্য, বাজে ছেলে, এরকম নানা খারাপ খারাপ কথা যত আছে সিয়া আবিরকে অপমান করে সেখান থেকে সেসব বলে চলে যায়। সিয়া চলে যাবার পর আবির তখন বুঝতে পারে যে সিয়া এতদিন তার বাবার টাকা দেখেই ওকে ভালোবেসেছিল, ওর কাছে ছিল, আর কিছুই না। আবিরের খারাপ সময় আবির তার বন্ধুদের অনেকবার করে ফোন করে সাহায্য চেয়েছে, কিন্তু একে একে সব বন্ধুরা আবিরকে ছেড়ে চলে গেছে। আবির বুঝতে পারে যে সবাই ওর বাবার টাকা দেখেই ওর সাথে বন্ধুত্ব করেছিল। এতদিন ওর টাকা ছিল তাই ওদের পেছনে টাকা উড়াতে পারত, আর হাজার কিছু নেই তাই সবাই ওকে ছেড়ে চলে গেছে। এই প্রথম আবির মানুষ চিনতে শিখল। মনে খুব দুঃখ নিয়ে আবির পলাশের বাড়ি আসে। আবিরের এমন অবস্থা দেখে পলাশ জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? তোকে এমনটা লাগছে কেন? পলাশের কথা শুনে আবির আর নিজেকে সামলাতে না পেরে পলাশের গলা জড়িয়ে খুব কাঁদতে থাকে। তখন আবিরের এমন অবস্থা দেখে পলাশ বলে, আবির, তুই যখন তোর ভুল বুঝতে পেরেছিস তাহলে একবার কাকুকে ফোন কর, দেখবি কাকু তোকে ঠিক ক্ষমা করে দিবেন। পলাশের কথা শুনে আবির নিজেকে শান্ত করলো। আবির এখন তার চারপাশের সবাইকে খুব ভালো করে বুঝতে পারে কে তার প্রকৃত বন্ধু আর কারা বন্ধুর বেশে শত্রু। তাই আবির তার বাবা আশুতোষ বাবুকে ফোন করলো। বেশ কয়েকবার ফোন করার পরও যখন আশুতোষ বাবু তুলল না, তখন আবির তার মাকে ফোন করলো। ওদিকে নীলিমা দেবী লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলে ছেলের সাথে, আর তাতে আবির বলে যে, মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। বাবাকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু বাবা আমার ফোন তোলেনি। আবিরের কথা শুনে নীলিমা দেবীর খুব কষ্ট হলো, আর তাই বলে উঠল, আমি তোর বাবার সাথে কথা বলছি। না মা, তুমি বাবাকে কিছু বলো না। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আর তারপরই আমি বাড়ি ফিরবো। ছেলের এমন কথা শুনে নীলিমা দেবীর খুব ভালো লাগলো, কিন্তু তাদের একমাত্র ছেলেকে ছেড়ে থাকতেও যে ওনার খুব কষ্ট হচ্ছে, সে কথা তিনি কিভাবে বোঝাবেন নিজের স্বামী আর সন্তানকে। নীলিমা দেবী আবার কাঁদতে থাকলে আবির বলে যে, তোমাকে না আমি কাঁদতে বারণ করেছি, তুমি আবারও কাঁদছ। মা, আমি একদম ঠিক আছি। আমি দেখছি আমি কিছু করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, এখন আমি রাখছি, পরে কথা বলবো। নিজের খেয়াল রাখবে তুমি, আর বাবারও খেয়াল রাখবে। এরপর আবির ফোন কেটে দেয়। নিজের কষ্টের কথা আবির তার মাকে বলে মায়ের চিন্তা আর বাড়াতে চায় না। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে মনকে শক্ত করে পরের দিন বেশ কয়েকটা জায়গায় কাজের খোঁজে যায়। আবিরকে এই শহরের সবাই চেনে, সবাই জানে যে আবির রায় চৌধুরী এই রাজ্যের অনেক বড় এমএলএ আশুতোষ বাবুর ছেলে। এত বড় লোকের ছেলে হয়ে ছোটোখাটো কোম্পানিতে কাজের খোঁজে আসতে দেখে অনেকেরই সন্দেহ হয়, তাই কেউ আর আবিরকে কাজ দেয় না, যেখানে তার বাবার নিজেরই বড় কোম্পানি আছে। এইভাবে আবির বহু জায়গায় কাজ করতে চেয়েছিল, কিন্তু রাজ্যের এত বড় এমএলএর ছেলে এত ছোটোখাটো কাজ করবে ভেবেই আর কেউ কাজ দেয় না। নিরাশ হয়ে আবির বাড়ি ফিরে আসে। এইভাবে আরও দুদিন যাওয়ার পর আবির বুঝতে পারে যে এই শহরে থেকে তার কিচ্ছু হবে না, ওকে দূরে কোথাও চলে যেতে হবে, যেখানে ওর বাবাকে লোকজন চিনলেও ওকে কেউ চিনবে না, কেউ জানবে না ওর আসল পরিচয়। এইসব কথা ভেবে আবির প্রথমে পলাশকে সবটা বলে, আর তারপর পলাশ বলে যে, দেখ, এতে আমি কিছু বলতে পারবো না, তুই ভেবে দেখ, তোর যেটা ভালো মনে হবে তুই সেটাই করবি। তবে আমি বলবো তার আগে তুই তোর মাকে সবটা বল, কাকে কি মা কি বলে দেখ, তারপর তুই সিদ্ধান্ত নিবি। পলাশের কথা শুনে আবির তার মাকে ফোন করে আর বলে, মা, আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। আবিরের কথা শুনে নীলিমা দেবী আর চোখের জল ধরে রাখতে পারলেন না। তিনি খুব চিন্তিত হয়ে বলে উঠলেন, কোথায় যাবি বাবা তুই? এই শহরে সবাই আমাদের চেনা জানা, বাইরের লোকজন কেমন সে তো আমরা কিছুই জানি না। তুই বাড়িতে না থাকলেও আমি এইটুকু তো জানতাম যে তুই ঠিক আছিস, কিন্তু এখন বাইরে চলে যাবি বলছিস। কোথায় যাবি, কার কাছে থাকবি কিছুই জানিস না। কিছু বিপদ আপদ হলেও আমরা কিছুই জানতে পারবো না। যাওয়ার কি খুব দরকার আবির? মা, এখানে থেকে যদি আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতাম তাহলে আমি কোনোদিনও এই শহর ছেড়ে যেতাম না। কিন্তু মা, এখানে আমাকে সবাই চেনে, আর তার জন্যই কেউ আমাকে কাজ দিতে চাইছে না। তাহলে আমি কি মুখ নিয়ে বাবার সামনে দাঁড়াবো? তুমি একবার বলো।
ছেলের কথা শুনে নীলিমা দেবী কিছুই বলতে পারছেন না। তাই আবির নীলিমা দেবীকে শান্ত করে বলে উঠল, মা, আমি নিজেকে প্রতিষ্ঠিত করে তবেই বাবার সামনে এসে দাঁড়াবো। যে খেলা বাবা পছন্দ করে, যে খেলায় আমি হেরেছি বারবার, একদিন সেই খেলায় নিজেকে প্রতিষ্ঠিত করে নিজের সুনাম গোটা দেশে ছড়িয়ে দিয়ে তবেই আমি বাবার সামনে আসব। আজ যেমন সবাই আমাকে বাবার পরিচয়ে চেনে জানি, একদিন এমন দিন আসবে যেদিন আমার পরিচয়ে বাবার পরিচিতি হবে। ছেলের এমন কথা শুনে গর্বে নীলিমা দেবীর বুক ভরে যায়। তারপর আশীর্বাদ করে বলেন, জয়ী হয়ে বাড়ি ফিরে আসবি তুই। তোকে নিয়ে আজ আমার খুব গর্ববোধ হচ্ছে। একবার যদি তোর বাবা জানতে পারতো যে তার ছেলে আর সেই আগের আবির নেই, তাহলে আজ উনি খুব খুশি হতেন। হ্যাঁ মা, আমি নিজেকে প্রতিষ্ঠিত করেই বাবার সামনে এসে দাঁড়াবো। এখন রাখছি, তুমি ভালো থেকো। আমি ভালো থাকবো, কারণ আমাকে যে ভালো থাকতেই হবে। তোর সফলতা অর্জন আমি দুই চোখ মেলে দেখবো তো, আর আমি তোর বাবাকেও ভালো রাখবো। ঠিক আছে, তুই আমাদের নিয়ে ভাবিস না, নিজের খেয়াল রাখবি আর ফোন করবি। মায়ের মন সবসময় তার সন্তানের জন্য কাঁদে। এ কথা যদি তুই আর তোর বাবা বুঝতো। আচ্ছা আচ্ছা, আমার মাদার ইন্ডিয়া, আর ইমোশনাল না, অনেক কান্না হয়েছে, এবার আর কান্না না। ঠিক আছে, আমি রাখছি এবার। এরপর আবির ফোন কেটে বুকে অনেকটা সাহস আর নিজেকে কিছু একটা করে দেখানোর তাগিদে পরের দিন সকালে সেই শহর ছেড়ে আবির পাড়ি দেয় শিলিগুড়িতে। সেখানে এসে আবির কাজ ও বাড়ি দুই খুঁজতে শুরু করলো, কিন্তু বাড়ি ভাড়ার জন্য যে পরিমাণ টাকা চেয়েছিল সেই পরিমাণ টাকা আবিরের কাছে ছিল না। তাই সারাদিন কোনো রকমে যেখানে সেখানে ঘুরে ঘুরে কাজ খুঁজলেও রাতের বেলায় কোথায় থাকবে এইসব ভাবতে ভাবতেই আবির দেখতে পেল ফুটপাতে যারা বসে আছে তাদের জন্য কেউ খাবার দিচ্ছে। তাই আর কোনো কিছু না ভেবে আবির সেই ব্যক্তির কাছে গিয়ে খাবার চাইলে সেই ব্যক্তি প্রথমে কিছুক্ষণ আবিরের দিকে তাকিয়ে দেখল আর তারপর খাবার দিয়ে দিল। আবিরও খাবার নিয়ে মনের আনন্দে খেতে শুরু করলো। দূর থেকে দাঁড়িয়ে সেই ব্যক্তি আবিরকে লক্ষ্য করছিল। আবিরের পরনের কাপড় দেখে আবিরকে কিছুতেই ভিখারি মনে হচ্ছিল না। তাহলে কে ছেলেটা? তাই সেই ব্যক্তি মনে মনে বলে উঠল, এখানে আগে কোনোদিন দেখিনি তো, কোথা থেকে এসেছো? তারপর সে ব্যক্তি আর এত কিছু না ভেবে চলে যায়। তারপর দুদিন ধরে সেই ব্যক্তি আবিরকে দেখতে পায়। তাই এবার অনেকটা কৌতূহলের সাথেই সে ব্যক্তি আবিরকে জিজ্ঞেস করে, বলছি তোমাকে একটা কথা বলি। তোমার পোশাক আশাক দেখে তো মনে হয় না তুমি ভিক্ষুক বা পথে পথে থাকতে পারো বলে। আমি তো প্রতিদিন এই পথে সকল ফুটপাতে থাকা মানুষদের খাবার দেই, কিন্তু তোমাকে এই 2-3 দিন হলো নতুন দেখেছি। তুমি কে? কোথা থেকে এসেছো? এরপর আরও নানা কথা জিজ্ঞেস করতে থাকে আবিরকে। শেষে আবিরের পরিচয় জানতে চায়। এরপর সেই ব্যক্তিকে কেন জানি না আবিরের ভালো মানুষ বলে মনে হয়, কারণ যে ছেলে মানুষের সেবা করে সে কখনো খারাপ হতে পারে না, যেমন ওর বাবা। তাই সেই ব্যক্তিকে দেখে আবিরের নিজের বাবার কথা মনে পড়ে যায়, আর তাকে বাবার সমান মনে করে আবির সেই ব্যক্তিকে দাদা বলে ডেকে সব কথা শেয়ার করে। সব শুনে সেই ব্যক্তির আবিরের উপর মায়া হয়, আর তারপর সেই ব্যক্তি নিজের পরিচয় দেয় আর বলে, আমার নাম প্রভাত সেন। জানো, আমারও একটা ভাই ছিল, কিন্তু আজ সে যদি বেঁচে থাকতো তাহলে সে আজ তোমার মতোই বয়সের হতো। তবে আজ আর সে বেঁচে নেই, চলে গেছে বহু দূরে আমাকে ছেড়ে। প্রভাত নিজের ভাইয়ের কথা মনে পড়তেই তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তা দেখে আবির বলে ওঠে, দাদা, আজ থেকে আমি তোমার ভাই। আবিরের মুখে এমন কথা শুনে প্রভাত আবিরকে বুকে জড়িয়ে নেয় আর বলে, দাদা বলে যখন ডেকেছ তখন এই দাদা তোমার সাহায্য করবে, চলো বাড়ি যাই। এই বলে প্রভাত আবিরকে নিজের ভাইয়ের মতো মনে করে সাহায্য করবে, পাশে থাকবে, এই প্রতিশ্রুতি দিয়ে বাড়ি নিয়ে যায়। বাড়িতে এসে আবির যখন কাউকে দেখতে পায় না, তখন আবির প্রভাতকে জিজ্ঞেস করে যে বাড়িতে কেউ নেই নাকি? আবিরের কথা শুনে প্রভাত বলে, হ্যাঁ, বাড়িতে কেউ নেই। তার কারণ হলো ভাই যখন খুব ছোট ছিল তখনই মা বাবা মারা গেছে। তারপর অনেক কষ্ট করে ভাইকে এই নিজের একা হাতে বড় করেছিলাম। তারপর একদিন রোড অ্যাক্সিডেন্টে ভাই মারা যায়। তারপর আমার যেন সব কিছুই থেমে গিয়েছিল। এই বাড়িতে নিজেকে বড়ই একা একা মনে হতো। তাই যাকে ভালোবাসতাম তাকেই বিয়ে করে নিয়েছিলাম, কিন্তু সে বিয়ে করতে চায়নি আমাকে।
বলতে পারো আমি এক প্রকার জিদ করেই তাকে বিয়ে করেছিলাম, কিন্তু বিয়ের 1 মাস যেতেই না যেতেই তার খুব অসুখ করলো। জানতে পারলাম তার ব্লাড ক্যান্সার আছে। আমি ভিতরে ভিতরে ভেঙে পড়েছিলাম, কিন্তু তাকে কিছুই বুঝতে দেইনি। আর সেদিনই আমি বুঝতে পারলাম যে এই কারণেই সে আমাকে বিয়ে করতে চাইছিল না। আর তারপর সে একদিন আমাকে ফাঁকি দিয়ে সারা জীবনের জন্য আমাকে ছেড়ে চলে যায়। তারপর আর বিয়ে করিনি। ওর ভালোবাসার স্মৃতি নিয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দেব। আজ 5 বছর হয়ে গেল সে আমাকে ছেড়ে চলে গেছে। এইসব কথা শুনে আবিরের চোখে জল চলে আসে, আর তখন আবির প্রভাতকে জড়িয়ে ধরে বলে, আজ থেকে আমি আছি তোমার পরিবারের একজন হয়ে, তোমার ভাই। তোমাকে একা করে আমি আর কোনো দিনও যাব না। আবিরের কথা শুনে প্রভাত খুব খুশি হয় আর ভালোবেসে নিজের ছোট ভাইকে জড়িয়ে ধরে। এইভাবেই দিন যেতে থাকে। আবিরের বয়স কম ছিল, তাই প্রভাত ঠিক করে যে আবিরকে কলেজে ভর্তি করবে। সেই মতো প্রভাত আবিরকে শিলিগুড়ির সিটি কলেজে ভর্তি করিয়ে দেয়, আর নিজের হাত খরচ চালানোর জন্য প্রভাত আবিরকে একটা প্রাইভেট জবের ব্যবস্থাও করে দেয়। এইভাবেই আবিরের দিন যেতে থাকে। ওদিকে মাঝে মাঝে আবির তার মাকে ফোন করে নিজের সব খবর দিত। আবির ভালো আছে জেনে নীলিমা দেবী খুব খুশি হতেন, তবে ছেলেকে নিজের থেকে এত দূরে দেখে মনে মনে খুব কষ্টও পেতেন। কিন্তু ওনার কিছুই যে করার ছিল না। প্রতিদিন আবির নিজের মতো করেই কলেজ যেত আর আসতো। আর অন্যদিকে একদিন হঠাৎ আবিরকে দেখে আবিরের প্রেমে পড়ে যায় এক মেয়ে। প্রতিদিন আবিরকে না দেখলে তার যেন রাতে ঠিক করে ঘুমই হতো না, যেন আবিরকে না দেখলে তার দিনই চলতো না। কেমন যেন নিজেকে তার অস্থির অস্থির লাগতো। আবিরকে ভালোবেসে তার এমন অবস্থা হয়েছিল যে আবিরকে কখনো তার স্বপ্নে, আবার কখনো তার কল্পনা ভাবতে শুরু করে। আবিরকে ভালোবেসে তার পাগল পাগল মতন অবস্থা। সে নিজেই নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে আবিরের ছবির দিকে তাকিয়ে নিজেকেই বলতে থাকে, যে মেয়েটার প্রতি কিনা ক্লাসের ছেলেরা পাগল, সেই মেয়ে কিনা এই ছেলের প্রতি পাগল। বাহ, ভাবলে আমার নিজেকে অবাক লাগে। এইসব কথাগুলো বলে আমাদের গল্পের নায়িকা লজ্জায় নিজের মুখ তার নিজের হাত দিয়ে ঢেকে বসে। মাফ করবেন, এখনো আমি আমাদের গল্পের নায়িকার পরিচয়ই তো আপনাদের দিইনি। তাহলে আমি সরাসরি চলে যাই আমাদের গল্পের নায়িকার পরিচয় দিতে। খুব বেশি উপচে পড়া ধবধবে ফর্সা না হলেও হলুদ সুন্দরী বলা যায়, যেন চকচক করছে গায়ের উজ্জ্বলতা। গোলাপির সাথে হালকা বাদামি ঠোঁট, যেন লিপস্টিকের সাথে লিপলাইন এঁকে ছুঁয়ে দিয়েছে বাদামি রং দিয়ে। কাজল কালো চক্ষু জোড়া যেন টেনে দিয়েছে কেউ, আর হাসি যেন সারাক্ষণ লেগেই আছে তার ঠোঁট জোড়ায়। রেশমি ঘন চুলগুলো যেন সারাক্ষণ খেলে বেড়ায় বাতাসের সাথে সাথে, ঠিক যেমন দুষ্টুমি খেলে বেড়ায় তার মাথা আর কপালের ভাঁজে ভাঁজে। একদম মিষ্টি একটা মেয়ে। কি ভাবছেন, এত সুন্দর করে একজন নারীর বর্ণনা আর কার সম্পর্কে বা হতে পারে বলুন তো? আগে হ্যাঁ, এই নারী তো হলো আমাদের আজকের গল্পের নায়িকা। দেখতে যেমন মিষ্টি, নামও তার খুব সুন্দর। তাই আজ আমাদের গল্পের নায়িকার নাম তুলি রায়, আর ডাক নাম মিষ্টি। বাবার নাম শিব শঙ্কর রায়। বাড়ির সবাই আর বন্ধুরা সবাই তাকে মিষ্টি পাখি বলে ডাকে আদর করে। যে মিষ্টি পাখিটা কিনা এতদিন এদিক সেদিক ঘুরে বেড়াতো অবাধে, সেই মিষ্টি পাখিটাই আজ বাঁধা পড়েছে কারো চোখের মায়ার জালে। এরপর তুলি আবিরের সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু আবির কিছুতেই তুলির সাথে কথা বলে না। আবিরের সাথে কথা বলার জন্য মিষ্টি পাখি অনেক রকমের পাগলামি করতে থাকে। জেনে বুঝে কখনো কখনো হঠাৎ হঠাৎ করেই আবিরের একেবারেই সামনে চলে আসে সে, আবার কখনো আবিরের অমনোযোগের সুযোগ নিয়ে তার সাথে ধাক্কাও দেয়। নানাভাবে মিষ্টি পাখি আবিরের সাথে কথা বলে বন্ধুত্ব করতে চায়, কিন্তু আবির মিষ্টি পাখির সাথে কথা বললেও এসবেও তেমন একটা কেয়ার করতো না। ইতিমধ্যেই কলেজে আবিরের দুটো ভালো বন্ধু হয়। আবিরের কাছেই তারা জানতে পেরেছে যে আবির বাস্কেটবল খেলতে পারে, আর তাতেই তারা দুজনে এসে আবিরকে জানায় যে, আবির, একটা কথা শুনেছিস? আবির বেশ অবাক হয়ে বলে, কি কথা? আমাদের এই কলেজে বাস্কেটবল ম্যাচ হবে, আর এখানে যদি এই কলেজের বাস্কেটবল টিম জিততে পারে তাহলে তারা সারা শিলিগুড়ির হয়ে খেলার সুযোগ পাবে। বুঝতে পারছিস আমি কি বলছি? সুজয়ের কথা শুনে আবির খুব খুশি হয় আর মনে মনে বলে ওঠে,
এই সুযোগটা আমার কিছুতেই মিস করা যাবে না, এটাকেই আমার কাজে লাগাতে হবে। তারপর কলেজে বাস্কেটবল প্রতিযোগিতায় আবির অংশগ্রহণ করার জন্য নাম নথিভুক্ত করে। নিজের প্রতিজ্ঞাকে মাথায় রেখে লেগে পড়ে দিনরাত প্র্যাকটিসের জন্য। কলেজে এসেও বেশিরভাগ সময় সে বাস্কেটবল খেলার প্লেগ্রাউন্ডে গিয়ে প্র্যাকটিস করত। এর মাঝে একদিন তুলি অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় আবিরের সাথে ধাক্কা লাগে, আর আবির মাটিতে পড়ে যায়। পড়ে যাওয়ার জন্য হাতের ফোনটা নিচে পড়ে যায়, আর ফোনটা পড়ে গিয়ে বন্ধ হয়ে যায়। আবির সেটা দেখে খুব রেগে গিয়ে তুলিকে বলে, এই যে মেয়ে, দেখে রাস্তা হাঁটতে পারো না? চোখগুলো কি কপালে তুলে হাঁটছিলে? তুলি আবিরকে পড়ে যেতে দেখে সরি বলে, কিন্তু তাও আবির বলতে লাগলো, চোখগুলো কপালে তুলে হাঁটার কি দরকার ছিল? আবিরের এমন রূঢ় গলার কথা শুনে তুলি বোকার মতো আবিরের দিকে তাকিয়ে থাকে, আর তাতে করে আবির আবার বেশি বিরক্ত হয়। আর তখন আবির আবারও বিরক্ত হয়ে বলে ওঠে, কোথায় চোখগুলোকে রেখে হাঁটছিলে? রাস্তাঘাটে চলাফেরা করার জন্য চোখগুলোকে তার নিজের জায়গায় রাখতে হয়। সবার সামনে তুলি নিজের এত বড় অপমান হতে দেখে আর চুপ করে রইল না। সেও বলে উঠল, দেখো, আমি আমার কাজের জন্য প্রথমেই সরি বলেছি, আর আমি না হয় চোখগুলো কপালে তুলে হাঁটছিলাম, কিন্তু তোমার চোখ তো নিজের জায়গাতেই ছিল না। তুমিও তোমার চোখগুলো গাছের মগডালে রেখে হাঁটছিলে, তুমি দেখে হাঁটতে পারোনি। এতক্ষণ পর তুলির গলা শুনতে পেয়ে আবির বলে উঠল, বাবা, মামনির মুখে এতক্ষণ পরে কথা ফুটেছে। আমি তো ভাবছিলাম তুমি হয়তো বোবা, কথা বলতে পারো না, কিন্তু এখন দেখছি মুখে খই ফুটছে। হ্যাঁ, সে যাই ফুটেছে তাতে তোমার কি? তারপর দুজনে মিলে খুব তর্ক করতে থাকে। একটা সময় পর আবির খুব বিরক্ত হয়ে বলে উঠল, এই মেয়ে শোনো, তোমার সাথে এখানে দাঁড়িয়ে বাজে বকবক করার সময় আমার নেই, তাই বলছি সরো আমার রাস্তা থেকে। আবিরের কথা শুনে তুলিও বলে উঠল, এই, তুমি তখন থেকে এই মেয়ে কাকে বলছো? আমার একটা নাম আছে, আমার নাম তুলি রায়, আর আমি বলবো আমার নাম ধরেই কথা বলবে। আর আমি তোমার রাস্তা ধরে পড়ে নেই, রাস্তাটা সবাই হাঁটতে পারে। এই বলে তুলি সেখান থেকে হনহন করে চলে যায়। তুলি চলে যেতেই সুমন আর সুজয় এসে আবিরকে বলতে লাগলো, এই আবির, এত কথা তুই এই মেয়েটাকে না শোনালেই পারতিস। শুধু শুধু এত কথা বলার কি ছিল? সুমনের কথায় বেশ বিরক্ত হয়ে আবির বলে উঠল, আমি একা কথা বলছিলাম, মেয়েটা কিছু বলেনি। তোরা শুধু আমার কথাই শুনতে পেয়েছিস। আমরা সে কথা বলিনি, আমরা বলেছি এত রূঢ়ভাবে কেউ কথা বলে, তা আবার একটা মেয়ের সাথে। আবির সুজয় আর সুমনের কথায় বেশ একটা পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আবিরের এমন ব্যবহারে তুলির খুব কষ্ট হয়। তুলি মনে মনে ঠিক করে যে আর কখনো আবিরের সাথে কথা বলবে না। ওদিকে সুজয় আর সুমনের অনেক বোঝানোর পরও আবির মানতে রাজি না যে সে তুলির সাথে কোনো খারাপ ব্যবহার করেছে বলে। আবির এইসব ব্যাপারে তেমন একটা কেয়ার করে না, কারণ আবিরের এখন একটাই টার্গেট, আর সেটা হলো নিজেকে প্রমাণ করা, তুলির কাছে গিয়ে সরি বলা নয়। দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। তুলির মন ছটফট করতো আবিরকে এক পলক দেখার জন্য, কিন্তু তাও সেদিনের পর থেকে তুলি মানে আমাদের মিষ্টি পাখি যেমনটা সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত থেকে এক ফোঁটাও নড়েনি। তাতে যতই তার কষ্ট হোক, নিজের ঘরেই তুলি খুব মনমরা হয়ে বসে থাকে, কলেজেও খুব একটা যায় না। এদিকে আবির বেশ কিছুদিন ধরে লক্ষ্য করে যে তুলিকে সে কলেজে দেখতে পায় না। তাই আবির মনে মনে ভাবে, সেদিনের পর তো আর ওই মেয়েটাকে কি যেন নাম বলছিল, মনেই পড়ে না। ও হ্যাঁ, তুলি, তাকে তো আর দেখতে পাইনি। কলেজে কি আসে না? আমার ব্যবহারে কি খুব দুঃখ পেয়েছে তাই কলেজে আসে না? কি জানি বাপু, একবার কি খবর নেব? তারপর কিছু একটা ভেবে আবির আবার মনে মনে বলে উঠল, কি দরকার বাবা জেনে শুনে ঝামেলা ঘাড়ে নেওয়ার? সে কলেজে আসেনি তাতে আমার কি? সে আসুক বা না আসুক, আমার তাতে কিছু যায় আসে না। এইসব মনে মনে ভেবে নিয়ে আবার আবির সামনের দিকে যেতে যেতে আবার মনে মনে ভাবল, না, যদি সত্যিই আমার জন্য কলেজে আসা বন্ধ করে দিয়েছে তাহলে তো এটা খুব খারাপ। আমি চাই না আমার জন্য কেউ তার পড়াশোনা বন্ধ করে দিক।
এসব কথা ভেবে আবিরের মনে একটা খারাপ লাগা কাজ করে, কিন্তু তুলিকে আর আবির দেখতে পায় না। দেখতে দেখতে চলে এলো সেই দিন যেদিন শিলিগুড়ি শহরে দুটো বড় কলেজের মধ্যে প্রতিযোগিতা হবে। সিটি কলেজের সাথে সূর্য সেন কলেজের বাস্কেটবল প্রতিযোগিতা হবে। আবির তৈরি ম্যাচ খেলার জন্য। যথারীতি আবির জার্সি পরে নিয়েছে, একটু পরেই প্লেগ্রাউন্ডে নামবে। ইতিমধ্যেই আবির তার ড্রেসিং রুম থেকে বেরিয়ে প্লেগ্রাউন্ডের দিকে যাচ্ছিল, আর এমন সময় আবির তুলির একেবারেই সামনাসামনি পড়ে যায়। দুজনের চোখাচোখি হয়। আবিরকে এতদিন পর চোখের সামনে দেখে তুলির বুকে কেমন যেন একটা চিনচিনে ব্যথা অনুভব করে, আর অন্যদিকে আবিরও তুলিকে অনেক দিন পর দেখে হঠাৎই তার বুকটা কেমন যেন ধক করে ওঠে। এরপর তুলি মাথা নিচু করে একটা রাগ রাগ ভঙ্গি করে চলে যায় তার বান্ধবী সোমার কাছে। অন্যদিকে আবির তুলি চলে যাওয়ার দিকে একভাবে তাকিয়ে থাকে। আবিরকে একভাবে তাকিয়ে থাকতে দেখে সুজয় বলে ওঠে, সেদিন ওর সাথে ওরকম ব্যবহার করা তোর ঠিক হয়নি, তোর একবার ওকে সরি বলা উচিত। সুজয়ের কথা শুনে আবির একবার সুজয়ের দিকে তাকায়, আর এরপর ম্যাচ শুরু হওয়ার কথা ঘোষণা হয়। এরপর যথারীতি ম্যাচ শুরু হয়। সূর্য সেন কলেজ আর সিটি কলেজ প্লেগ্রাউন্ডে উপস্থিত হয়েছে। খেলা চলছে জোর কদমে, কেউ কারোর এক চুল জায়গা ছেড়ে দিতে রাজি না। নিজেদের সর্বস্ব দিয়ে দু কলেজ খেলে যাচ্ছে। দু দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইও চলছে। দুই দলের ক্যাপ্টেন তাদের টিমকে খুব ভালোভাবে পরিচালনা করছে। এরই মাঝে সিটি কলেজ দুবার গোলও করে দিয়েছে। সিটি কলেজ প্রায় জেতার পথে। আবির দারুণ খেলছে, সেটা দেখে তুলি খুব খুশি হয়, আর আবিরের পারফরমেন্স দেখে হাততালি দিয়ে ওঠে আনন্দে, যেটা আবির খেলার মাঝেও ঠিক লক্ষ্য করে। এবং তুলির এত আনন্দ হতে দেখে আবির নিজেও মনে মনে খুব খুশি হয়। সিটি কলেজ তাদের 1 ইঞ্চি জমিও ছাড়ছে না। সূর্য সেন কলেজকে গোল দেওয়ার সুযোগই দিচ্ছে না সিটি কলেজ, আর তারপর শেষে একটা গোল করে দিয়ে ফাইনালি সিটি কলেজ এতগুলো বছর পর উইনার হলো। এবং এর পেছনে আবিরের কৃতিত্ব ও পারফরমেন্স ছিল সবথেকে ভালো ও আকর্ষণীয়। তারপর যথারীতি পুরস্কার দেওয়ার সময় এলো এবং আবিরকে বেস্ট পারফরমেন্সের জন্য ট্রফি ও 50,000 টাকা পুরস্কার দেওয়া হলো। এরপর সবাই আবিরকে অভিনন্দন করতে লাগলো। তার মাঝে তুলিও আসে আর বলে, অনেক অভিনন্দন তোমাকে। সেদিনের জন্য সরি। আবিরের মুখে সরি কথাটা শুনে তুলি একবার আবিরের দিকে তাকিয়ে দেখলো, তারপর আবার চলে যেতে শুরু করলে আবির আবার তুলির পথ আটকে বলে উঠল, সেদিন আমার অমন করে কথা বলা উচিত হয়নি, তার জন্য অনেকটা সরি। আবিরের কথা শুনে তুলি বলে উঠল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত সরি বলার দরকার নেই, ঠিক আছে। এরপর তুলি আবার চলে যেতে চাইলে আবার আবির বলে উঠল, বলছি শোনো না, তোমার সাথে আমার একটু কথা ছিল। আবিরের মুখে এমন কথা শুনে তুলি বেশ অবাক হলো, আর মনে মনে ভাবলো, আমার সাথে আবার তার কি কথা থাকতে পারে? তুলি বেশ কৌতূহলী দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে থাকতে দেখে আবির বলে উঠল, আমি বুঝতে পারছি তুমি আমার কথায় বেশ অবাক হয়েছ, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই, আর সেটা হলো যে আমরা কি বন্ধু হতে পারি? আবিরের কথা শুনে তুলির মনে ঠিক যেন একটা লাড্ডু ফোটার মতো অবস্থা হয়েছে। মনে মনে তুলি খুব খুশি হলেও মুখে সেটা প্রকাশ করলো না, শুধু এক টুকরো হাসি ফুটে উঠল তুলির মুখে। আর তাতেই আবির বুঝতে পারলো যে তার সাথে বন্ধুত্ব করতে তুলির আপত্তি নেই। তাই সহজেই আবির তার হাতটা তুলির দিকে বাড়িয়ে দিল। তুলিও আর কোনো কথা না ভেবে আবিরের হাতে হাত মিলিয়ে বন্ধুত্ব স্থাপন করলো। বন্ধুত্ব হওয়ার পর তারা বেশ অনেকটা সময় একে অপরের সাথে কাটাতো। দুজনে মিলে অনেক জায়গায় ঘুরতেও গেছে। দুজনে নিজের মনের কথা শেয়ার করত। দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। তুলি আবিরকে সবসময় খেলার দিক থেকে সাপোর্ট করত, সাহস জোগাতো, মন দিয়ে খেলার জন্য অনুপ্রেরণা দিত। এর মাঝে বেশ কয়েকটা টেস্ট লেভেলের বাস্কেটবল খেলে আবির নিজের একটা নামও করে। এরই মাঝে একদিন জেলার হয়ে খেলার সুযোগ আসে তার। সবাই গোটা টিমকে অভিনন্দন জানালো এবং আবিরকে করা হলো টিমের ক্যাপ্টেন। স্যার ম্যাডাম থেকে শুরু করে গোটা কলেজ খুব খুশি। আবিরকে কনগ্রাচুলেট করা হলো। তারপর কলেজের বেশ কতগুলো জুনিয়র মেয়ে এসে আবিরকে ঘিরে ধরে আর বলে ওঠে, অনেকগুলো মেয়ে একসাথে বলে ওঠে, আবিরদা আবিরদা একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আবির তখন পিছন ঘুরে দাঁড়িয়েছিল। তাদের গলার আওয়াজ শুনতে পেয়ে সামনের দিকে ঘুরে বলে উঠল, হ্যাঁ বলো, কি বলবে? আসলে আমরা সবাই তোমাকে খেলার জন্য আগাম শুভেচ্ছা জানাতে এলাম। খুব ভালো করে খেলবে, অল দ্য বেস্ট আবিরদা। আবির তাদের কথা শুনে মুখে একটু হাসি ফুটিয়ে বলে উঠল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাদের এই শুভেচ্ছার কথা আমার মনে থাকবে। এখন আসি।
কেমন? এই বলে আবির সেখান থেকে চলে যায়। আবির চলে যাওয়ার পর সেই মেয়েরা একসাথে বলে ওঠে, আবিরটা কত হ্যান্ডসাম দেখতে, তাই না? কি সুন্দরভাবে সবার সাথে কথা বলে। সত্যি বলছি, আবিরটা আমার। ঠিক তখন আরেকজন মেয়ে বলে ওঠে, শুধু তোর না, কলেজে অনেক সিনিয়র এবং জুনিয়র মেয়েদের ক্রাশ হলো আবিরদা। দূরে দাঁড়িয়ে থেকে তুলি এইসব কথাগুলো শুনছিল আর মনে মনে খুব রাগে ফুঁসছিল। চোখ মুখ রাগের জন্য লাল হয়ে গিয়েছিল আর বেশ বকবক করতে করতেই ক্যান্টিনের দিকে চলে যায়। তারই কিছুক্ষণ পর আবির তুলির খোঁজ করতে করতে ক্যান্টিনের দিকে আসে আর তুলিকে একা এক কোণে চেয়ারে বসে নিজের মনে বকবক করতে দেখে। তারপর আবির তুলির কাছে এসে দাঁড়ায় আর জিজ্ঞেস করে, তুমি এখানে একা বসে কি করছো? হঠাৎই আবিরকে চোখের সামনে দেখে তুলি আবার রেগে গিয়ে বলল, কেন, কি হয়েছে? হঠাৎ আমাকে এত খোঁজার কি হয়েছে? তুলি বেশ রেগে রেগে কথাগুলো বলার জন্য আবিরের কেমন যেন একটু লাগলো। আবির বুঝতে পারলো যে তুলির কিছু একটা হয়েছে, কিন্তু সেটা কি সেটা বুঝতে পারছে না। তাই আবার শান্ত স্বরে আবির তুলিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তুলি? তুমি এত রেগে আছো কেন? কেউ কিছু বলেছে? আমাকে বলো। আবিরের কথা শুনে তুলি আবিরের মুখের দিকে তাকায় আর বলে, তোমার কাছে এত সময় আছে নাকি? এখন তো অনেক অনেক বন্ধু বান্ধবী, তাদেরই ঠিক করে সময় দিতে পারো না। তাহার ওপর আমি রাগ করেছি কিনা, কেন আমার রাগ হয়েছে সেসব জানার মতো তোমার কাছে সময় আছে বুঝি? আবির বুঝতে পারলো তুলির ঠিক কিছু একটা হয়েছে, কিন্তু কি সেটা এখনো স্পষ্ট করে বুঝতে পারছে না। তাই সে আবার জিজ্ঞেস করলো, তুলি, তুমি যদি আমাকে না বলো যে তোমার কি জন্য রাগ হয়েছে, তাহলে আমি বুঝবো কি করে? তুলি এবার তার নাকটা আরো কিছুটা ফুলিয়ে বলে উঠল, তোমার কিছুই জানার, কিছুই বোঝার দরকার নেই। এখন তো কলেজে তুমি খুব ফেমাস, কত শত বন্ধু এমনকি বান্ধবী, কলেজের অনেকের সিনিয়র জুনিয়র মেয়েদের তুমি তো ক্রাশ। তোমার আড়ালে আবডালে কত মেয়ে তোমাকে পছন্দ করে, আবার কি জানি হয়তো ভালোবাসে। তোমার কি আর আমার জন্য সময় আছে? তুলির কথা শুনে এবার আবির কিছুটা আন্দাজ করতে পারে যে আসল ঘটনাটা তাহলে কি হতে পারে। তাই সেটা আন্দাজ করে আবির আবার তুলিকে রাগিয়ে দেওয়ার জন্য বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলছো। কি আর করা যাবে, আসলে আমি তো খুবই হ্যান্ডসাম, তার উপর খেলাধুলায় বেশ একটু নামও হয়েছে, তাই আর কি মেয়েরা এমন করে। তুমি কিছু মনে করো না। আবিরের কথা শুনে তুলি যেন আবার রেগে যেতে লাগলো। তাই রেগে রেগেই বলতে লাগলো, মাথা খারাপ নাকি আমার যে তোমার কথায় আমি রাগ করব? তার উপর তুমি এখন খুব ফেমাস একজন মানুষ, কিছুদিন পর তো তুমি আবার আমাকে পাত্তাও দেবে না, হয়তো আমাকে তোমার মনেও রাখবে না, ভুলে যাবে তুলি বলে কোনো মেয়ে আছে বলে। তুলিকে আবার রাগিয়ে দেওয়ার জন্য আবির আবার বলে উঠল, হ্যাঁ, ঠিকই বলেছ। আবিরের কথা শুনে তুলি খুব অবাক হয়ে বলে উঠল, সত্যি তুমি আমাকে ভুলে যাবে? না না, তেমনটা নয়, তবে এত এত মেয়েরা কাছে কাছে ঘোরাফেরা করলে একটু তো ভুলে যেতেই পারি। তাই ভাবছি এবার একটা গার্লফ্রেন্ড করব, তাহলে আর এত মেয়ে আমার আশেপাশে ঘুরঘুর করবে না। কি বলো? সে আমি কি জানি, তোমার লাইফ, তোমার সিদ্ধান্ত, তুমি যা ইচ্ছে করো, তাতে আমার কি? আচ্ছা, তাহলে আমাকে একটু সাহায্য করবে তুমি? আবিরের কথায় তুলি বেশ অবাক হয় আর বলে, সাহায্য? আমি আবার তোমাকে কি সাহায্য করতে পারি? পারবে পারবে। আচ্ছা, ওইদিকে একটু দেখো, তাকি ওখানে একটা মেয়ে বসে আছে, দেখবে আমার দিকেই তাকিয়ে বসে আছে। তুমি একটু দেখে বলতে পারবে যে ওই মেয়েটা আমার জন্য ঠিক হবে কিনা? আবিরের এমন কথা শুনে তুলি আবার কিছুটা রেগে যায় আর রেগে রেগে একবার এই মেয়ের দিকে তাকিয়ে দেখে আর দেখে সত্যি সে মেয়ে আবিরের দিকে হাঁ করে তাকিয়ে বসে আছে। তা দেখে তুলি আবার কিছুটা রেগে যায় আর তখনই আবির জিজ্ঞেস করে, কি হলো, দেখলে মেয়েটাকে? কেমন মেয়েটা? আমার জন্য ঠিক হবে? তুলি এবার নাকটা ফুলিয়ে বলে উঠল, তার মানে তুমি জানতে যে ওই মেয়েটা তোমার দিকে তাকিয়ে বসে আছে, আর এসব জেনে তুমি আমার সাথে ফাজলামি শুরু করেছো? আবির বুঝতে পারছে যে তুলি এবার আরও রেগে যাচ্ছে, তাই তুলিকে আবার রাগিয়ে দেওয়ার জন্য বলে উঠল, না না, আমি এমনি বলছি, তবে আমি জানি যে মেয়েটা আমাকে পছন্দ করে,
তাই একবার তোমাকে দেখিয়ে জিজ্ঞাসা করছি যে মেয়েটা আমার জন্য ঠিক হবে কিনা। আমি জানি না। আচ্ছা, তাহলে ওইদিকে আরেকটা মেয়ে বসে আছে, ওকে দেখে একটু বলবে যে ওই মেয়েটা কেমন। এবার তুলি খুব রেগে গিয়ে বলে উঠল, আমি জানি না। তোমার যাকে ইচ্ছে তাকেই তুমি তোমার গার্লফ্রেন্ড বানাও। আমাকে একেবারে জিজ্ঞেস করতে আসবে না, আমি কিছু বলতে পারবো না। এই বলেই তুলি হনহন করে সেখান থেকে চলে যায়। আবির ব্যাপারটা বেগতিক দিকে গেছে ভেবে তখনই চেয়ার থেকে উঠে তুলির পিছন পিছন যেতে লাগলো। তুলি অনেকটা রেগেছিল, তাই আবিরের আর কোনো কথা না শুনে কলেজ থেকে বেরিয়ে বাড়ি চলে যায়। অন্যদিকে আবির তুলিকে চলে যেতে দেখে মিটিমিটি হাসতে থাকে, আর তুলির যাওয়ার পানে তাকিয়ে বলে ওঠে, বুঝলাম মহারানীর রাগ হয়েছে, এখন তুমি বাড়ি যাও, পরে তোমার রাগ ভাঙানোর ব্যবস্থা করব। এরপর আবিরও তার দাদার ঘরে চলে আসে। বিছানায় শুয়ে আবির তুলির কথাই ভাবতে থাকে আর হাসতে থাকে। আসলে এমনিতেই কলেজে জেতার পর থেকে কলেজের জুনিয়র মেয়েরা সহ কিছু সিনিয়র মেয়েরাও আবিরের উপর ক্রাশ খেয়ে বসে আছে, আর এর জন্যই তুলির অবস্থা খুবই খারাপ, যেটা আবির বুঝতে পারে। তাই মাঝে মাঝে এসব নিয়ে তুলিকে কখনো এই মেয়ে আবার কখনো ওই মেয়েকে দেখিয়ে তাদের সাথে প্রেম করবে, ডেটে যাবে, এই সব বলে আবির তুলিকে খ্যাপায়, আর তুলিও বোকা মেয়ের মতো খেপে যায়। এইভাবে সময় চলতে থাকে। এদিকে আবির নিজেকে আগামী খেলার জন্য প্রস্তুত করতে থাকে। মাঝে মাঝে আবির আর তুলি দেখাও করে কোথাও না কোথাও গিয়ে। দুজনের প্রতি দুজনের ধীরে ধীরে ভালোবাসা তৈরি হতে থাকে, কিন্তু কেউ কাউকে প্রকাশ না করতে পারলেও বুঝতে ঠিকই পারে। এমনই একদিন তুলি আবিরকে নিয়ে তার বাড়িতে আসে, আর তখন তুলির মা তুলিকে জিজ্ঞেস করে, এটা কে তুলি? মা, ওর নাম আবির রায়চৌধুরী, আমাদের কলেজে পড়ে। তবে তার একটা আলাদা পরিচয় আছে, আর সেটা হলো যে সে আমাদের কলেজের বাস্কেটবল চ্যাম্পিয়ন। এবার সে জেলার হয়ে খেলার সুযোগ পেয়েছে। কি ভালো না মা? তুলির কথা শুনে প্রতিমা দেবী একগাল হেসে উত্তর দেয়, হ্যাঁ, সত্যি গর্বের বিষয় এটা আমাদের জন্য। তুমি বাবা খুব ভালো করে খেলো, মন দিয়ে প্র্যাকটিস করো, দেখবে তুমি জিতবে। প্রতিমা দেবীর কথা শুনে আবির খুব খুশি হলো আর বলল, আপনাদের সকলের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই জিতব। আর তখনই আবির এগিয়ে গিয়ে প্রতিমা দেবীকে প্রণাম করলো। তা দেখে প্রতিমা দেবী বলে উঠল, তোমাদেরকে দু হাত ভরে অনেক আশীর্বাদ করছি, তুমি অনেক বড় হোক, আরও আরও অনেক নাম হোক তোমার। প্রতিমা দেবীর কথা শুনে আবিরের নিজের মায়ের কথা মনে পড়তেই আবিরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। প্রতিমা দেবী তা লক্ষ্য করে বলে উঠল, কি হয়েছে বাবা, তোমার চোখে জল? কিছু হয়েছে? না না কাকিমা, আসলে আপনাকে দেখে আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেল, তো তাই একটু। ও তাই? তোমার মা বাবা কোথায় থাকে? তোমার সাথে এখানে থাকে না? বাবা মা বাইরে থাকে, আমি এখানে আমার এক দাদার সাথে থাকি। আচ্ছা, আজ থেকে আমরাই না হয় তোমার পরিবারের মতন হলাম। যখন ইচ্ছা হয় এখানে চলে আসবে, আমাকে তোমার নিজের মায়ের মতোই মনে করো, কেমন? প্রতিমা দেবীর কথা শুনে আবিরের মন ভরে যায়। সবাই আবিরকে খুব ভালোবাসা দেয়। তা দেখে আবির মনে মনে ভাবে, এরা এত বড় লোক হয়েও তাদের মধ্যে কোনো অহংকার নেই। এরই মাঝে তুলির বাবা এসে বসার ঘরে হাজির হন। উনি আমাকে দেখে প্রতিমা দেবীর দিকে তাকালেন, আর তখন প্রতিমা দেবী বলে উঠল, কই গো, এদিকে এসো, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। এ হলো আবির, তুলির কলেজে পড়ে, ভারী মিষ্টি ছেলে। প্রতিমা দেবীর কথা শুনে শিবশঙ্কর রায় বলে উঠল, ও আচ্ছা, তা তো ভালো খবর। হ্যাঁ গো, আর আবির নাকি আমাদের সিটি কলেজের বাস্কেটবল ক্যাপ্টেন, খুব ভালো খেলে। এবার সে শিলিগুড়ির হয়ে খেলার সুযোগ পেয়েছে। সব শুনে শিবশঙ্কর বাবু বলে উঠল, তা এত খুব ভালো খবর। আবে তুমি মন দিয়ে খেলো, শিলিগুড়ির একটা নাম করতে হবে তো। শিবশঙ্কর বাবুর কথা শুনে আবিরের মন আরও ভরে উঠল। এমন সময় তুলি এসে তার বাবার কাছে এসে দাঁড়ায় আর বলে, আমি দেখছি সবাই আমাকে ভুলে যাচ্ছে, আমিও তো এখানেই দাঁড়িয়ে আছি। বাবা, তুমি ঘরে এলে, কিন্তু সবার প্রথমে আমার সাথে কথা বলো, কিন্তু আজ দেখো তোমরা সবাই আবিরের সাথে কথা বলছো। তুলির কথা শুনে আবির সহ সবাই তুলির দিকে হাঁ করে তাকিয়ে থেকে হেসে উঠল। আর তখন শিবশঙ্কর বাবু বলে উঠল, ও ঠিক কথা তো, এটা ভারী অন্যায় হয়েছে। প্রতিমা বুঝলে আমাদের মেয়েটার বুঝি রাগ হচ্ছে। তারপর শিবশঙ্কর বাবু মেয়ের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে উঠল, আচ্ছা, আমার ভুল হয়ে গেছে,
এই দেখো আমি কান ধরছি, আর কোনোদিন হবে না। শিবশঙ্কর বাবুর কাণ্ড দেখে বাড়ির সবাই খুব হাসতে লাগলো, আর আবির বুঝতে পারলো যে তুলি সকলের খুব আদরে। আসলে তুলির বাড়িতে তুলির বাবার এক ভাই আছে, কিন্তু তাদের 2 ছেলে। মেয়ে বলতে ওই বাড়িতে তুলি একাই, তাই তুলিকে সবাই খুব ভালোবাসে আর আদরও করে। সবাই তুলিকে চোখে হারায়, যেটা আবিরের খুব ভালো লাগে। এরপর একদিন আবির আর তুলি এক বন্ধুর বিয়েতে একসাথে যায়। আবির এসে তুলির বাড়িতে অনেকক্ষণ অপেক্ষা করে। শেষে তুলি নিচে নেমে আসে। পরনে ছিল তার শাড়ি, আর যা দেখে আবির নিজের চোখ তুলির দিক থেকে সরাতেই পারছিল না। তুলিকে এমন সাজে দেখে আবির রীতিমতো ক্রাশ খায়। শাড়ি পরে নিচে নামার সময় আবিরের যেন মনে হচ্ছিল যে স্বর্গের কোনো অপ্সরা নিচে নেমে আসছে। মুগ্ধ নয়নে আবির তুলির দিকে তাকিয়ে রইল। তুলিকে দেখে আবিরের বুকের ভেতরটা কেমন কেমন একটা হতে থাকে, একটা আলাদা অনুভূতি হতে থাকে। মনে মনে বলে ওঠে, তোমায় দেখে আজ আমার ইচ্ছে করছে যে যেন আজই তোমাকে বলে দিই যে তুলি, আমি তোমায় ভালোবাসি। এই মিষ্টি পাখিটা কি বাস করবে আমার মনের কুটিরে? আমি যে তাকে স্থান দিতে চাই আমার মনেরও মন্দিরে। আবির হাঁ করে তাকিয়ে থাকে তুলির দিকে। আবির তুলির দিকে তাকিয়ে সব ভাবতে থাকে, আর তখনই তুলির ডাকে আবিরের ধ্যান ভাঙে। আর তখনই আবির নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে নিজেকে স্বাভাবিক করে বলে ওঠে, হ্যাঁ, তুমি কিছু বলছিলে? আবিরের এমন কথা শুনে তুলি অবাক হয়ে বলে উঠল, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমি সেই কখন থেকে এখানে এসে দাঁড়িয়ে আছি, আর তোমার কোনো পাত্তাই নেই। কোথায় হারিয়ে গিয়েছিলে? তুলির কথা শুনে আবির আবার নিজেকে স্বাভাবিক করে বলে উঠল, আমি আবার কোথায় হারিয়ে যাব? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি। চলো, অনেক দেরি হয়ে গেছে। তারপর আবির আর তুলি বিয়ে বাড়িতে চলে যায়। কিন্তু মাঝে মাঝেই তুলি আবিরের দিকে তাকিয়ে দেখলে তুলি বুঝতে পারে যে আবির তার দিকে কেমন যেন একটু আজবভাবে তাকিয়ে আছে। তুলি বেশ লজ্জাও পাচ্ছে, কিন্তু মুখে তুলি কিছুই বলতে পারছে না। এইভাবেই বিয়ের সময়টা পার করে আবার আবির তুলিকে তার বাড়িতে পৌঁছে দিয়ে যায়। আর মাত্র একদিন বাকি খেলার, তাই আবির একবার তার মাকে ফোন করে বলল, মা, আমার কাল খেলা আছে, তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি জিততে পারি। আমি তোকে মন ভরে আশীর্বাদ করি, দেখবি তুইই জিতবি। তোর স্বপ্ন পূরণ হোক বাবা, অনেক বড় হ, অনেক নাম ডাক হোক তোর। এই বলে আবির তার মায়ের কাছে আশীর্বাদ নিয়ে ফোন কেটে দেয়। অবশেষে সেই দিনটা চলে আসে। আবিরের সব বন্ধুরা, সেই দাদা প্রভাত আর তুলি সবাই এসেছে ম্যাচ দেখতে। আজ খেলা হচ্ছে শিলিগুড়ির সিটি কলেজের সাথে বর্ধমান জেলার রাজ কলেজে। ম্যাচ শুরু হয়েছে বেশ কিছুক্ষণ হলো। 2 দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে। কেউ কোনো দলকে তার এক চুল জমি ছেড়ে দিতে নারাজ। প্রথমে শিলিগুড়ির সিটি কলেজ একটা গোল করে দেয়, তারপর বর্ধমান জেলার রাজ কলেজও একটা গোল করে দেয়। এরপর বেশ কিছুক্ষণ আর কোনো দলই কোনো গোল করতে পারে না। তারপর আবিরের দল পরপর 2বার গোল করে ম্যাচটা জিতে যায়। ম্যাচ শেষে সবাই এসে অনেক অনেক অভিনন্দন জানায় গোটা টিম সহ ক্যাপ্টেনকেও। এবারেও আবির খুব ভালো পারফরমেন্স করে। ট্রফি পায় তার টিম এবং তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হয়। খেলায় জিতে যাওয়ার পরই আবির তার মাকে ফোন করে আর বলে, মা, তোমার আশীর্বাদ কাজ করেছে। আমি জিতে গেছি মা, আমি জিতে গেছি। তুমি খুশি হয়েছ? আমি খুব খুশি হয়েছি আবির, খুব খুশি হয়েছি। এভাবেই তুই আগেও ভালো করে খেলে যা, তারপর একদিন তোর বাবাকে চমকে দিবি। কি পারবি না তোর বাবাকে চমকে দিতে? পারবো মা, পারবো। পারতে তো আমাকে হবেই। তোমার আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই জিতবো। আমার আশীর্বাদ তোর সাথে সবসময়ই আছে। এভাবে আরও অনেক কটা টেস্ট লেভেলের ম্যাচ খেলে। 4 নম্বর ম্যাচটা পড়ে আবিরের প্রথম কলেজ সেন্ট জেভিয়ার্স কলেজের সেই বিরোধী দল প্রেসিডেন্সি কলেজের টিমের সাথে। সেখানে আবার ওই বিরোধী দলের ক্যাপ্টেন আয়ুষের মুখোমুখি হয় এবং আয়ুষ আবিরকে এখানে দেখতে পেয়ে ভীষণ অবাক হয়। আবির নিজেও ভাবতে পারেনি এর সাথে দেখা হবে, তবে মনে মনে ভাবে, ভালোই হলো, আজ একে বোঝাতে হবে। সেদিন আমি হেরে গিয়েছিলাম, কিন্তু আজ আর আমি হারবো না, জিততে আমাকে হবেই। এরপর আবির দেখতে পায় তার সেই এক্স গার্লফ্রেন্ডকে। সিয়াকে দেখে আবিরের খুব রাগ হয়, আর আবির রেগে রেগে ম্যাচ খেলতে শুরু করে। মাঝে মাঝে সিয়া আয়ুষকে খুব উৎসাহ দিয়ে চিৎকার করতে থাকলে আবির সেটা দেখে, আর সেই সব দেখে আবির নিজের খেলার দিক থেকে মনোযোগ হারিয়ে ফেলছিল। সেই সময় আবিরের টিম হেরে যাওয়ার মোমেন্টের দিকে এগোচ্ছিল। ইতিমধ্যে প্রেসিডেন্সি কলেজ 2বার গোল করে দিয়েছে, আর একটা গোল করে দিলেই তারা জিতে যাবে। এমন সময় ব্রেক টাইম ঘোষণা করে।
আবিরকে হেরে যেতে দেখে সে ব্রেক টাইমে তুলি আবিরের কাছে এসে আবিরের চোখে চোখ রাখে, আবিরের দুগালে হাত রেখে নানা কথা বলে আবিরকে অ্যাপ্রিসিয়েট করতে থাকে, অনেকটা সাহস দেয়। আর তাতেই আবার আবির সাহস সঞ্চার করে নিজের চ্যালেঞ্জের কথা মনে করে নেমে পড়ে খেলায়। যেটা দেখে সিয়া লক্ষ্য করে যে আবির কোনো মেয়ের সাথে কথা বলছে, যেটা দেখে সিয়ার খুব হিংসা হয়। তারপর আবির নিজের লক্ষ্য স্থির করে খেলায় মনোযোগ দেয়, আর তারপরে শুরু হয় খেলা। আর পরপর আবির গোল করতে থাকে। একটা সময় পর ফাইনালি আয়ুষের দলকে হারিয়ে আবিরের দল ম্যাচ জিতে যায়। শিলিগুড়ি সিটি কলেজ উইনার হয়, যেটা প্রেসিডেন্সি কলেজের বাস্কেটবল দলের ক্যাপ্টেন আয়ুষ ভাবতেও পারেনি। ম্যাচের শুরুতে আয়ুষ ভেবেছিল যে আজও আবির হারবে, তবে এবার সেটা হলো না। প্রেসিডেন্সি কলেজের ক্যাপ্টেন আয়ুষ ম্যাচের পর আবিরের সামনাসামনি এসে দাঁড়ায়, আর তখন আবির বলে, কিরে, তুই আমাকে ম্যাচে জেতার জন্য কোনো শুভেচ্ছা দিবি না? আবিরের কথায় আয়ুষ খুব রেগে যায়, আর তখনই আবির বলে ওঠে, তুই ভেবেছিলি যে এবারও আমি হেরে যাব, তাই না? কিন্তু তোর আশা যে আশাই রয়ে গেল। এবার তুই কি করবি? আবির আয়ুষকে কিছু কথা বলছিল, আর এমন সময় আয়ুষের পিছন থেকে সিয়া বেরিয়ে আসে। আর সিয়ার চোখে চোখ পড়তেই আবির একটা তাচ্ছিলের হাসি এসে চলে যেতে নিলে ওই সময় সিয়া তার চোখ নামিয়ে নেয় অপরাধীর মতো। পরে সিয়া আবিরের সাথে কথা বলতে চায়, সরি বলতে চায়, কিন্তু আবির আর তার কোনো কথা না শুনে বেশ কিছু কড়া কথা শুনিয়ে দেয়। আবির বলে, আর নাটক করতে হবে না সিয়া, আমি আর এখন তোমার নাটক দেখে ভুলে যাই না। এখন আমি মানুষ চিনতে শিখে গেছি, কে আসলে আমার আপন আর কে আসলে আমার পর, সেটা বোঝার ক্ষমতা এখন আমার হয়েছে। তবে তুমি আমাকে সেদিন রিজেক্ট করে ভালোই করেছ। তুমি আমাকে রিজেক্ট করেছিলে বলেই না আজ আমি। আবির কথাটা আর পূরণ করতে পারল না। তার আগে তুলি এসে দাঁড়ালো তাদের কাছে, আর তুলি এসে আবিরের পাশে দাঁড়াতেই আবির সিয়াকে দেখিয়ে তুলির হাত ধরে নিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ চলো তুলি। এরপর আবির তুলিকে নিয়ে চলে গেল। সিয়া পিছনে দাঁড়িয়ে থেকে আবির আর তুলির দিকে তাকিয়ে রইল। পরে আবির তার মাকে ফোন করে তার ম্যাচ জিতে যাওয়ার কথা জানায়। এর কিছুদিন পর তুলি হঠাৎই একদিন আবিরের সাথে দেখা করে বলে, আবির, আজ তোমাকে একটা কথা বলতে এসেছি। কি কথা? আবির, আমার বাবা আমার বিয়ের তোড়জোড় করছে, এবার কি হবে আবির? তুলির কথা শুনে আবির কিছুই বলছে না দেখে তুলি কেঁদে ফেলে, আর কাঁদতে কাঁদতে আবার তুলি বলে, আবির, আমার বিয়ে হয়ে যাচ্ছে, পাত্রপক্ষ কালকে আমাকে দেখতে আসবে, তুমি বুঝতে পারছো আমি কি বলছি? তুলির কথায় এখনও আবির কিছুই বলছে না দেখে তুলি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তুলির কান্না দেখে আবিরের মনে কেমন যেন একটা ছ্যাদ করে ওঠে, আর মনে মনে এসব ভেবে তুলিকে হারানোর ভয় আবিরকে আঁকড়ে ধরে। তুলি আবিরকে ভালোবাসলো তা প্রকাশ করতে পারে না। অবস্থা যখন বেগতিক, তখন আবির আর কিছু ভেবে না পেয়ে নীলিমা দেবীকে ফোন করে আর বলে, মা, তুলির বাড়িতে বিয়ের কথা চলছে, আমি কি করব মা? নীলিমা দেবী ছেলের কথা শুনে বুঝতে পারে ছেলের মনের কথা, বুঝতে পারে যে আবির তুলিকে হয়তো তার অজান্তেই ভালোবেসে ফেলেছে। তাই নীলিমা দেবী বলে উঠলেন, হ্যাঁ, তুই তুলির বাড়িতে গিয়ে তুলিকে বিয়ে করার কথা বলে দেখ। তুলির বাড়ির লোকেদের ব্যাপারে যতটুকু তুই আমাকে বলেছিস, তাতে তো আমার ওনাদের খুব ভালো মানুষ বলেই মনে হয়। সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগে তুই তুলির বাড়ি যা, আর গিয়ে নিজের মনের কথা বল। তুই ডাইরেক্ট গিয়ে তুলির বাবার সাথে কথা বলে দেখ। আমার বিশ্বাস তুলির বাবা বুঝবেন তোর দিকটা, কারণ আমার তো ওনাদের গোটা পরিবারকে খুব ভালো ও মিশুকে মানুষ বলেই মনে হয়। তুই যা বাবা একবার। মায়ের কথা শুনে আবির তারপরের দিন তুলির বাড়িতে চলে আসে, কিন্তু সে ব্যাপারে তুলি কিছুই জানতো না। আবিরকে এত সকালে তাদের বাড়িতে দেখে তুলি সহ বাড়ির সবাই খুব অবাক হয়ে যায়। আবিরকে দেখে তুলির মা আবিরকে ঘরের ভিতরে এসে বসতে বলেন। আবির ঘরের ভিতরে এসে দেখে যে সবাই ডাইনিং রুমে বসে চা খাচ্ছে আর গল্প করছে। আবিরকে দেখে ওরা খুব খুশি হয় এবং বসতে বলে। আরও কিছুক্ষণ গল্প করার পর আবির তুলির বাবাকে বলে, আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো, কি বলতে চাও? তখন একবার আবির তুলির দিকে তাকিয়ে দেখল, আর তারপর আবির তুলির গোটা পরিবারের সামনে তুলিকে বিয়ে করার কথা বলে। আবির এটাও বলে যে সে অনেক দিন থেকে তুলিকে ভালোবাসে, কিন্তু সেটা বলতে পারেনি। তারপর আবির আরও বলে যে, আঙ্কেল, আমি তুলিকে খুব ভালোভাবেই রাখবো, ওকে কোনোদিনও কষ্ট পেতে দেব না, ওর কোনো অযত্ন হতে দেব না, সারা জীবন খুব করে আগলে রাখবো। আপনি আপনার মেয়েকে আমাকে দেবেন? আবিরের কথা শুনে তুলির মা খুব খুশি হন, কারণ তিনিও মনে মনে খুব চাইতেন আবিরকে তার জামাই হিসেবে।
তার মনের ইচ্ছা পূরণ হতে দেখে তিনি খুবই খুশি হন। শিবশঙ্কর বাবু আবিরের কথা শুনে একবার তুলির দিকে তাকিয়ে দেখল। তুলি কিছুই বলছে না। তা দেখে শিবশঙ্কর বাবু বুঝতে পারলেন নিজের মেয়ের মনের কথা। তারপর শিবশঙ্কর বাবু কিছুক্ষণ চুপ করে থেকে নিজের সিদ্ধান্ত জানায় যে আমি এই বিয়েতে মত দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? যদি তুমি বিয়ের পর আমার বাড়িতে ঘর জামাই হিসেবে আমার মেয়েকে নিয়ে এই বাড়িতেই থাকতে রাজি থাকো, তাহলে আমার এই বিয়েতে কোনো অসুবিধা নেই। শিবশঙ্কর বাবুর কথা শুনে আবির বলে উঠল, কিন্তু এটা কিভাবে সম্ভব? সে কিভাবে সম্ভব তা তো আমার জানার কথা নয়। যদি তুমি এই বিয়েতে ঘর জামাই হিসেবে থাকতে রাজি থাকো, তাহলেই এই বাড়িতে বিয়ে হবে, না হলে নয়। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, আর সেই সিদ্ধান্ত থেকে আমি নড়তে চাই না। তুমি সময় নিতে পারো, তারপর তুমি আমাকে জানিও, ঠিক আছে? এই বলে শিবশঙ্কর বাবু নিজের ঘরে চলে যান। ওদিকে বাবার এরকম অদ্ভুত সিদ্ধান্তে তুলির মন খারাপ হয়ে যায়। রাতে আবির ওর মাকে ফোন করে সবটা জানালে নীলিমা দেবী আবিরকে বলে, তুই রাজি হয়ে যা, কারণ তুলি খুব ভালো মেয়ে, আর ওর পরিবারও। হয়তো তুলির বাবা তোর অবস্থার কথা ভেবে এই কথা বলেছে। একমাত্র মেয়ে তো, তাই তিনি নিজের মেয়ের কোনো অযত্ন হতে দিতে চান না। তুই রাজি হয়ে যা, আমি তোকে বলছি। মায়ের কথা শুনে পরের দিনই আবির তুলির বাড়িতে এসে শিবশঙ্কর বাবুকে বলে, আমি আপনার সিদ্ধান্তে রাজি আছি। আবিরের কথা শুনে এরপর বিয়ের ডেট ফাইনাল করা হয়। আবির তার মায়ের সাথে তুলির বাবা মায়ের ফোনে কথা বলায়। তুলির বাড়ির সবাই জানে যে আবিরের বাবা মা বাইরে থাকেন। আবির আসলে এখনই কিছু জানাতে চায় না তার আসল পরিচয়ের ব্যাপারে, তাই সবটা আবির চেপে যায়। তারপর যথারীতি বিয়ে হয়ে যায়। তারপর আসে ফুলসজ্জা। সেদিন রাতে আবির আর তুলি সকলের অজান্তে বাড়ি থেকে বেরিয়ে সুন্দর একটা মুহূর্ত দুজনে কাটায়, যার সম্পূর্ণ ব্যবস্থা আবির নিজে করেছিল। নদীর তীরে সুন্দর করে সাজানো হয়েছিল জায়গাটা। বেশ কিছুক্ষণ সেখানে তারা দুজনে কাটিয়ে বাড়ি ফিরে আসে। এভাবে দিনগুলো কাটতে থাকে তাদের দুজনের। আর এরপর আবির আবার তার খেলা কন্টিনিউ করে। এর মাঝে টুর্নামেন্ট ম্যাচে পাওয়া সব টাকা জমিয়ে আবির আর তার দাদা সেই প্রভাত জমানো টাকা যোগ করে দুজন মিলে একটা ব্যবসা শুরু করে। আর অন্যদিকে তুলি তার বাবার সাথে বাবার ব্যবসা সামলাতো। আরেকদিকে আবির আর ওই দাদা মিলে সামলাতো ওদের ব্যবসা। আবির তার খেলায় এতটাই ব্যস্ত হয়ে যেত যে মাঝে মাঝে তুলির খুব অভিমান হতো। তাই এমনই একদিন তুলি আবিরকে বলে যে, তোমার কাছে তো আমার জন্য এতটুকু সময় নেই। মনে হয় তুমি আর আমাকে তেমন ভালোবাসো না। তুলির কথা শুনে আবির একটু হাসে আর বলে, তাই বুঝি? তাহলে তো এটা আমার অন্যায় হয়েছে। তারপর আবির তুলির কাছে গিয়ে তুলিকে কিছু বোঝাতে যাবে, এমন সময় তুলি বলে বসে, সত্যি তুমি আর এখন সেভাবে ভালোবাসো না। নিশ্চয়ই কোনো সুন্দরী মেয়ের প্রেমে পড়েছো। যদিও তুলি কথাটা একটু ইয়ার্কির ছলেই বলেছে, কিন্তু কথাটা শুনে আবিরের খুব খারাপ লাগে আর একটু রেগেই বলে ওঠে, কি বললে তুমি? ঠিকই তো বলছি, নিশ্চয়ই কোনো সুন্দরী মেয়ের প্রেমে পড়েছো তুমি। তারপর মুহূর্তের মধ্যেই যেন আবির খুব রেগে যায় আর তুলির খুব কাছে এসে তুলির দুই বাহু খুব শক্ত করে চেপে ধরে বলে ওঠে, আজ বলছো ঠিক আছে, ভবিষ্যতে যেন আর কোনোদিনও এমন কথা বলবে না। আমি তোমাকে ভালোবাসি না, এটা তুমি বলতে পারলে? আবিরের এমন রূপ দেখে তুলির ভয় করে। আজ পর্যন্ত তুলি আবিরকে কোনোদিন রেগে যেতে দেখেনি। তাই তুলি ভাবলো যে সে কি সত্যি কোনো ভুল কথা বলে ফেলেছে। তাই সঙ্গে সঙ্গে তুলি বলে উঠল, আবির, এই আবির, আমি তোমাকে সেইভাবে কথাটা বলিনি। আমি তো ইয়ার্কি করছিলাম। তুমি খেলায় খুব ব্যস্ত হয়ে পড়েছিলে, তাই আমার একটু অভিমান হয়েছিল। সেজন্যই আমি এমন কথা বলেছি, আর কিছুই না। আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। তুলির কথা শুনে আবির কিছুটা শান্ত হয় আর বুঝতে পারে যে সে একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছে। তাই নিজেকে শান্ত করে বলে ওঠে, তুলি, আমি তোমাকে কতটা ভালোবাসি সে কথা তুমি জানলেই আমার যথেষ্ট। সবাইকে জানার তো দরকার নেই। আমি তোমায় ভালোবাসি তুলি। আবিরের কথা শুনে তুলি বুঝতে পারলো আবির হয়তো একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিল। তারপর তুলি আবিরকে সরি বলে নিল। তারপর দুজনে দুজনকে জড়িয়ে ধরল। আবির তুলির কপালে নিজের ঠোঁটের উষ্ণ পরশ ছুঁয়ে দিল। তারপর মাঝে মাঝে আবির আর তুলি সময় পেলে ঘুরতে বেরিয়ে যেত। এদিকে আবির রাজ্যের হয়ে খেলাতেও জিতে যায়। তারপর একদিন আবিরের সব বন্ধুরা তুলির বাড়িতে আসে আর তারা এসে বলে, আবির, তুই তো এখন অনেক বড় খেলোয়াড়, তাহলে একটা পার্টির আয়োজন করা হোক। জম্পেশ আড্ডার খাওয়া দাওয়া হবে। সুজয়ের কথা শুনে বাকিরাও বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, একটা পার্টি দিতেই হবে।
তারপর একদিন আবিরের সকল বন্ধু বান্ধবীরা মিলে তুলির বাড়িতে একটা ছোটোখাটো পার্টির আয়োজন করে। এর মাঝে একদিন আবিরের কাছে ন্যাশনাল লেভেলে খেলার সুযোগ আসে। আবির লেগে পড়ে প্র্যাকটিসে। প্রভাত বলে, তুই প্র্যাকটিসে মন দে, ব্যবসার দিকটা আমি দেখব, কোনো সমস্যা হলে জানাবো। প্রভাতের কথা শুনে আবির চিন্তামুক্ত হলো আর বলল, তুমি আমাকে চিন্তামুক্ত করলে, এবার আমি মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে পারবো। এরপর আবির খেলায় মন দেয়। তুলি ও তার গোটা পরিবার আবিরকে অ্যাপ্রিসিয়েট করে, সাহস দেয়। আবিরের মাও ফোন করে আবিরকে সাহস দিতে থাকে আর বলে, দেখবি তুই একদিন আরও বড় হবি, আরও অনেক নাম হবে। একদিন দেশ ছাড়িয়ে দেশের বাইরেও তোকে মানুষজন এক নামে চিনবে। মায়ের কথা শুনে আবির বলে উঠল, আমি তো সেই দিনটার অপেক্ষায় আছি। এখানে যদি আমি জিততে পারি তাহলে আমি বাবার সামনে গিয়ে দাঁড়াবো। সত্যি বলছিস তুই? হ্যাঁ মা, একদম। আবিরের কথায় নীলিমা দেবী খুব খুশি হলেন। তারপর ফোন কেটে দেন। আবির মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে থাকে। এর মাঝে তুলি একদিন রান্নাঘরে কাজ করতে করতে বমি করতে থাকে। মাথা ঝিমায়, অসুস্থ বোধ করে, জ্ঞান হারিয়ে পড়ে যায়। তুলিকে পড়ে যেতে দেখে প্রতিমা দেবী আগে শিবশঙ্কর বাবুকে ফোন করে সবটা জানায়, আর তারপর শিবশঙ্কর বাবু আবিরকে ফোন করে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসতে বলে। অনেকক্ষণ ধরে তুলির মুখে চোখে জল দিয়েও যখন তুলির জ্ঞান ফিরছিল না, তখন শিবশঙ্কর বাবু আর আবিরের জন্য অপেক্ষা না করে তুলিকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। আবির তখন খেলার জন্য প্র্যাকটিস করছিল, তাই আবির বাইরে ছিল। তুলিকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় তুলি প্রেগনেন্ট। ডাক্তারের কথা শুনে সবাই খুব খুশি হয়। আবির তুলির অজ্ঞান হওয়ার কথা শুনে সে তার প্র্যাকটিস ছেড়ে এক প্রকার দৌড়ে চলে আসে হাসপাতালে। আর হাসপাতালে এসে তুলির মা হওয়ার কথা শুনে আবিরের খুব আনন্দ হলো। আর সঙ্গে সঙ্গে আবির তার মাকে ফোন করে বলল, মা আমি আজ খুব খুশি। ছেলেকে এত খুশি হতে দেখে নীলিমা দেবীও খুব খুশি হলো। তাই নীলিমা দেবী আবিরের কাছে জানতে চায় তার এতটা খুশি হবার কারণ কি। মায়ের কথা শুনে আবির বলে উঠল, মা আমি বাবা হতে চলেছি, আর তুমি ঠাকুমা। আবিরের কথাটা শুনে নীলিমা দেবীর চোখে জল চলে আসে, গলা থেকে কথাই বের হচ্ছে না। তাই নীলিমা দেবী তার ফোনটা লাউডস্পিকারে দিয়ে দেয়। নীলিমা দেবীর পাশে বসেছিল আশুতোষ বাবু। আবিরের কথা ওর বাবাও শুনতে পায়। আশুতোষ বাবু বাইরে থেকে বুঝতে না দিলেও মনে মনে খুব খুশি হলেন উনি। আর তখন নীলিমা দেবী বললেন, এত বড় একটা খুশির খবর, কিন্তু আমি তোদের কাছে যেতে পারি না। এই বাড়িটা এতদিনে ছেলে বৌমা নিয়ে কত সুখের বাড়ি হতো, কত স্বপ্ন ছিল আমার, কিন্তু কিছুই পূরণ হলো না। আমি ঠাকুমা হতে চলেছি, এটা যে কতটা আনন্দের সেটা আমি তোকে কিভাবে বলে বোঝাই। যে বাড়িটা আজ আনন্দে হই হুল্লোড় করে মেতে থাকতো, কিন্তু আজ সেই বাড়িটাই খা খা করছে। এত বড় বাড়ি, এত সম্পত্তি, কিন্তু কেউ কোথাও নেই। মনে বড় কষ্ট হয় বাবা, কিন্তু আমার তাতে কিছু করার নেই। কথাগুলো বলতে বলতে নীলিমা দেবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আশুতোষ বাবুকে শুনিয়ে শুনিয়ে নীলিমা দেবী এসব কথা বলছিলেন। আশুতোষ বাবু সে কথা জানেন, কিন্তু কিছু বলছেন না, কারণ তিনিও তো নিজে ঠাকুরদা হওয়ার কথাটা শুনে মনে মনে খুব খুশি হয়েছেন। তিনিও তো চান নিজের ছেলে বৌমা নাতি নাতনিদের সাথে নিয়ে থাকতে। মায়ের কষ্টের কথা বুঝতে পেরে আবির বলে উঠল, মা তুমি মন খারাপ করো না, নিজের যোগ্যতা প্রমাণ করে তবেই আমি তুলকে নিয়ে বাড়ি ফিরে আসব। শুধু সেদিনের জন্য অপেক্ষা করো একটু। এই বলে আবির ফোন কেটে দেয়। নীলিমা দেবী চোখে জল নিয়ে একবার আশুতোষ বাবুর দিকে তাকিয়ে রইলেন, কিন্তু মুখে কিছুই বললেন না। এইভাবে দিন যেতে লাগলো। এরপর চলে আসে সেই দিন। এতগুলো বছরের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে আবিরের। তবে এই অপেক্ষা যেহেতু আবিরের নিজেকে প্রমাণ করার, তাই কিভাবে সফল হওয়া যাবে সেটাই চেষ্টা করতে থাকে আবির, এবং তাই সে মনোনিবেশ করে খেলায়। তুলিকে বাড়িতেই রেখে এসেছে। আসলে এই অবস্থায় তুলিকে আবির খেলার মাঠে নিয়ে আসতে চায়নি। তুলি অনেক জোর করছিল, কিন্তু শেষে আবির আর নিজের বাবা শিবশঙ্কর বাবুর কথায় এক প্রকার বাধ্য হয়ে তুলি বাড়ি থেকে গেছে। তুলিকে নিয়ে প্রতিমা দেবী বাড়িতেই থেকে গেছেন, কিন্তু আবিরকে চিয়ার আপ করতে এসেছে আবিরের সকল বন্ধুরা, সাথে আবিরের দাদা প্রভাত আর আবিরের শ্বশুর মশাই। টিভিতে আবিরের খেলা দেখছে তুলি আর ওর মা। অন্যদিকে আবিরের মা, বাবা, এক্স গার্লফ্রেন্ড সিয়া আর প্রেসিডেন্সি কলেজের আবিরের বিরোধী দলের ক্যাপ্টেন আয়ুষও, আর সাথে আবিরের আগের কলেজের সকল বন্ধুরা, যারা যারা আবিরকে বন্ধুত্বের খাতা থেকে একদিন বাতিল করে দিয়ে ছেড়ে চলে গিয়েছিল। এরপর ম্যাচ শুরু হয়। আজ আর কেউ আবিরের শত্রু নয়। আজ সবাই চায় যেন আবির জিতে যায়। আয়ুষ্য মনে মনে চায় যে আবির যেন জিতে যায়। তুলি টিভির পর্দায় চোখ রেখে খুব উত্তেজনার সাথে আবিরের খেলা দেখছে, আর মাঝে মাঝে তার মন খারাপ করছে এই কারণে যে সে আবিরের খেলা মাঠে উপস্থিত থেকে দেখতে পাচ্ছে না বলে। তাই তুলি নিজের পেটে হাত রেখে মনে মনে বলে ওঠে,
তোর আর আসার সময় হলো না, কিছুদিন পর আসতে পারতিস, তাহলে আমি তোর বাবার খেলা দেখতে যেতে পেতাম। এইসব বলে নিয়ে আবার তুলি নিজেই মনে মনে বলে উঠল, তুই কি রাগ করলি তোর মায়ের ওপর? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। তুই তাড়াতাড়ি করে বাইরে চলে আয়, তারপর আমি আর তুই দুজন মিলে পরের বার তোর বাবার খেলা দেখতে যাব। কি ঠিক আছে তো? অন্যদিকে আবিরের বাবা আশুতোষ বাবু আজ টিভির পর্দায় চোখ রেখেছে। তিনিও আজ মন থেকে চান যেন আবির জিতে যায়। নীলিমা দেবী সেই সব দেখে মনে মনে খুব খুশি হন আর ভগবানকে অনবরত ডাকতে থাকে যেন আবির জিতে যায়, যেন আবির তার কথা রাখতে পারে। আজ সিয়াও খুব খুশি, কিন্তু আবির যে তার থেকে অনেক দূরে চলে গেছে এ কথা ভেবে সিয়া মনে মনে খুব কষ্ট পেতে থাকে আর ভাবে নিজের ভুলের জন্যই আজ আবির তার থেকে এতটা দূরে চলে গেছে। আজ সকলেই চায় আবিরের টিম জিতে যাক। আবির আর টিমের সবাই খুব ভালো করেই খেলছে। এরপর ম্যাচে ঘোষণা করা হয় যে শেষ 30 সেকেন্ডের মধ্যে যে দল গোল করতে পারবে সেই দলই জিতে যাবে। সবাই মন দিয়ে প্রার্থনা করতে থাকে যেন আবির গোলটা করতে পারে। আবির হাতে বলটা নিয়ে গোল করতে যাবে তখনই আশুতোষ বাবু খুব উত্তেজনার সাথে বলে বসে, হ্যাঁ একদম, বল কাউকে ছাড়বি না, আর কোনো কথা না ভেবে গোল করে দে। নীলিমা দেবী আবিরের বাবাকে এতটা উৎসাহিত হতে দেখে খুব অবাক হন আর মনে মনে বলেন, ছেলের যে খেলাকে তুমি পছন্দ করতে না, আজ ছেলের সেই খেলার জন্য এতটা উৎসাহিত হয়ে পড়েছ। আবির যদি এটা জানতে পারতো তাহলে হয়তো সেও খুব খুশি হতো। তারপর আবির সবার হাত থেকে বাস্কেটবলটা বাঁচিয়ে যখন গোল করতে যাবে সেই মোমেন্টটা খুবই কঠিন হয়ে পড়ে আবিরের কাছে, কারণ তখন বিরোধী দলের সবাই আবিরকে ঘিরে ধরেছে। আবির কি করবে বুঝতে পারছে না। তখন আবির চোখ বন্ধ করে অতীতে তার বাবাকে দেওয়া কথাটা মনে করতে থাকে। মাঠের চারপাশে তখন একবার আবির তাকিয়ে দেখল, সেখানে অনেক দর্শক আবিরের নাম বলে বলে চিৎকার করছে। তাদের ভরসা বিশ্বাসের কথা একবার আবির মনে করে নিল। আবির একটা জায়গায় হাতে বল নিয়ে দাঁড়িয়ে এসব কথাগুলোই ভাবছিল। আর ওদিকে টিভির পর্দায় তুলি আর তুলির মায়ের খুব চিন্তা হচ্ছিল, সাথে আবিরের বাবারও। তিনি তো মনে মনে ভাবছিলেন হয়তো ছেলে তার হেরে যাবে। এ কথা মনে করেই আশুতোষ বাবু টিভির কাছ থেকে সরে এলেন আর বলতে লাগলেন, এই ছেলে হেরে যাবে, পারবে না কোনোদিন সে জিততে। এইভাবে খেলা হয়? মাঠের মাঝখানে এইভাবে দাঁড়িয়ে পড়লে সবাই তো ওকে ঘিরে ফেলবেই। এবার ওখান থেকে বেরোবে কি করে? আশুতোষ বাবুকে খুব উত্তেজিত হতে দেখে নীলিমা দেবী টিভির পর্দার কাছ থেকে উঠে গিয়ে আশুতোষ বাবুকে বলেন, এতটা চিন্তা করার দরকার নেই, সে তোমার ছেলে। আগে হারলেও এবার আর সে হারবে না। হারতে সে শেখেনি, সে যে তোমায় কথা দিয়েছিল আর সে তার কথা রাখবে। নীলিমা দেবীর কথা শুনে আশুতোষ বাবু আবার শান্ত হয়ে বসেন। অন্যদিকে তুলি আবিরকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে বলে ওঠে, মা, আবির কি ভাবছে এক জায়গায় দাঁড়িয়ে? ও কি এত দূর এগিয়ে হেরে যাবে? আবির যথেষ্ট বুদ্ধিমান ছেলে, সে জানে তাকে কখন কি করতে হবে। তাই বলছি একটু ধৈর্য ধরে থাক, আবিরের ওপর বিশ্বাস রাখ, দেখ সব ঠিক হয়ে যাবে। মায়ের কথা শুনে তুলি আবার শান্ত হয়ে টিভির পর্দায় চোখ রাখে। ওদিকে আবিরকে সবাই মিলে ঘিরে ধরেছে। এমন সময় আবির চোখ বন্ধ করে আর তার চোখের সামনে তার বাবার প্রতিচ্ছবি ভেসে ওঠে। আর তখনই আবির চোখ খুলে বল নিয়ে বাস্কেটের দিকে এগোতে থাকে আর গিয়ে বাস্কেটে বল রেখে দেয়। আর তারপরে আবির নিচে বসে পড়ে আর অঝরে কাঁদতে থাকে। এটা কিন্তু আনন্দের কান্না। ও শ্বশুরমশাই থেকে শুরু করে আবিরের সকল বন্ধুরা, আবিরের ওই দাদা প্রভাত এক লাফে উঠে নাচতে থাকে, আনন্দ করতে থাকে। টিভির পর্দায় আবিরের মা বাবা, এক্স গার্লফ্রেন্ড সিয়া, বিরোধী দলের ক্যাপ্টেন আয়ুষ সহ আরও অনেকে যারা ওকে বন্ধুত্বের খাতা থেকে বাতিল করে দিয়ে ছেড়ে চলে গিয়েছিল, প্রত্যেকে ভীষণ খুশি হয় আবিরের এই জিতে। সবাই দূর থেকে অভিনন্দন জানায়। তুলিও খুব খুশি হয়ে নাচতে থাকে। প্রতিমা দেবী তুলিকে এত নাচানাচি করতে মানা করে। মায়ের কথা শুনে তুলি আবার শান্ত হয়ে বসে পড়ে। টিভির পর্দায় সবাই দেখতে থাকে যে সবাই আবিরকে তার টিমের লোকজন তাকে কাঁধে তুলে নাচতে থাকে। আবিরও দু হাত তুলে গোটা প্লেগ্রাউন্ডে রাউন্ড দিতে থাকে আনন্দে। তারপর আবিরের শ্বশুর মশাই, আবিরের দাদা প্রভাত আর বন্ধুরা আবিরের কাছে যায়। সকলে মিলে আবিরকে কনগ্রাচুলেট করে, জড়িয়ে ধরে। এরপর পুরস্কার তুলে দেওয়া হয় টিমকে। সবাইকে মেডেল দেওয়া হয়। ভালো পারফরমেন্সের জন্য আবিরকে একটা 4 চাকা গিফট দেয় এবং 1 লক্ষ টাকা উপহার দেওয়া হয়। আর সেই টাকা আবির ঠিক করে যে সমস্ত দুস্থ মানুষরা আছে তাদের সেবার কাজে নিয়োগ করবে। আর তাই আবির সেটা তখনই সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে জানায়। আর তারপরই তার বাবা হওয়ার খবরটাও অ্যানাউন্সমেন্ট করে। এ কথা শুনে সবাই খুব খুশি হলেও ওর এক্স গার্লফ্রেন্ড সিয়া মনটা খারাপ হয়ে যায়।
এবং মনে মনে সে নিজের খারাপ কাজের জন্য সরি জানায় আবিরকে। আর তারপর আবির মাঠের মাঝে ভিডিও কল করে তুলিকে। ভিডিও কলে আবির তুলিকে তার মেডেলটা দেখায়। সব দেখে তুলি খুব খুশি হয়। খুশিতে তুলির চোখে জল চলে আসে। আবির তুলিকে কান্না করতে মানা করে। তারপর আবির বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে তার মাকে ফোন করে খবর দেয়। যদিও নীলিমা দেবী টিভিতে সবটাই দেখেছেন, নীলিমা দেবী বলে ওঠেন, আমি দেখেছি আবির, আমি খুব খুশি। তুই যেটা কথা দিয়েছিলি সেটা যে তুই রাখতে পেরেছিস, সেটা দেখেই তো আমার গর্বে বুক ভরে যাচ্ছে। অনেক আশীর্বাদ করি বাবা তোকে, তোর আরও নাম ডাক হোক। পরদিন সকাল হতেই আবিরের বাবার পরিচিত বন্ধুরা, আত্মীয় স্বজন, মিডিয়ার লোকজন, পার্টির লোকজন সবাই বাড়ি এসে কনগ্রাচুলেট করে ছেলের জন্য। সবাই মিষ্টি নিয়ে আসে বাড়ি বয়ে। সবাই অনেক খুশি হয়। এদিকে এত নামী খেলোয়াড়ের বাবা হয়ে আশুতোষ বাবুরও খুব গর্ববোধ হয়। দুদিন ধরে এসব চলতে থাকে। আবার এদিকে ম্যাচে জেতা দুদিন পর উইনার হওয়ার উপলক্ষে এবং বাবা হওয়ার উপলক্ষে পার্টির আয়োজন করা হয় আবিরের শ্বশুরবাড়িতেই। চারিদিকে আলোয় ঝলমল করছে। আবিরের পরনে ছিল ডিপ ব্লু রঙের শার্ট, উপরে কালো হুডির জ্যাকেট, হাতা কিছুটা ওঠানো, বাম হাতে ওয়াচ, ঠোঁটের উপরসহ গালের চারপাশে খোঁচা খোঁচা শেপ দাড়ি, চুলগুলো স্ট্রেট হয়ে কপালে মেলে আছে। আর অপরদিকে তুলির পরনে আছে ডিপ ব্লু রঙের শাড়ি, চুলগুলো তার পিঠ পর্যন্ত ঢাকা, মুখে হালকা মেকআপ। ভারী মিষ্টি লাগছে তুলিকে, একদম মিষ্টি পাখি যাকে বলে। তুলির হাতে হাত রেখে আবির আর তুলি পার্টির মধ্যে প্রবেশ করলো। তুলিকে দেখে আবির তার চোখ সরাতেই পারছিল না। সেই পার্টিতে সবাই আসে, বড় বড় শিল্পপতি থেকে শুরু করে সবাই। আর হঠাৎই পার্টি চলাকালীন তারই মাঝে আবিরের মা বাবাও প্রবেশ করে এবং পেছন পেছন মিডিয়ার লোকজনও আসে। আবির আর আশুতোষবাবু দুজনের মুখোমুখি হলে আবির কিছু বলতে যাবে, ঠিক তখনই আবিরকে জড়িয়ে ধরে আশুতোষবাবু কেঁদে ফেলে। আর তা দেখে সবাই খুব অবাক হয়। আর আশুতোষবাবু ছেলেকে জড়িয়ে বলতে লাগলো, পারলে আমাকে ক্ষমা করে দিস, আমি ভুল ছিলাম, তুই ঠিক ছিলি। চল বাবা, বাড়ি ফিরে চল। তোকে ছাড়া বাড়িটা যে বড় খা খা করে, আমি আর পারছি না। তোর মা তো তোর সাথে কথা বলতো, কিন্তু আমি তো আর তোর সাথে কথা বলতেও পারতাম না। যা হয়েছে সব কিছু ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দিয়ে তুই ফিরে চল আবির। আবির অবাক হয়ে তার বাবার কথা শুনতে থাকে। সাথে সেখানে উপস্থিত তুলির পরিবারের সবাই আশুতোষবাবুর কথা শুনে খুব অবাক হয়ে যান। ওনারা সবাই ভাবে আবিরের সাথে ওনার কি সম্পর্ক থাকতে পারে। তাই শিবশঙ্করবাবু নিজের কৌতূহল ধরে রাখতে না পেরে জিজ্ঞেস করে, বলেছিলাম MLA সাহেব আপনাকে তো সবই চেনে, কিন্তু আমার তো এটা জানি না আবির সাথে আপনার সম্পর্কটা কি। কে হন আপনি আবিরের? আবির তার শ্বশুর মশাইয়ের কথা শুনে মনে একটু ভয় হলো। আবির মনে মনে ভাবলো, সব কথা শুনে কি সবাই তাহলে তাকেই ভুল বুঝবে? আমি তো ভেবেছিলাম পরদিনই বাবার সামনে গিয়ে দাঁড়াবো, কিন্তু তার আগে যে বাবা এখানে চলে আসবে সেটা তো আমি ভাবতেই পারিনি। এখন কি হবে? আবির মনে মনে খুব ভয় পেতে থাকে। শিবশঙ্করবাবু আবিরকে জিজ্ঞেস করে, আশুতোষবাবুর সাথে তোমার কি সম্পর্ক? শিবশঙ্করবাবুর কথা শুনে আবির কিছুই বলছে না। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে আশুতোষবাবু নিজেই বলে উঠলেন, আমি হলাম আবিরের বাবা, আর উনি হলেন আমার স্ত্রী আর আবিরের মা নীলিমা রায়চৌধুরী। আশুতোষবাবুর কথা শুনে পার্টিতে উপস্থিত সবাই, এমনকি তুলি সহ ওর বাড়ির সকলে অবাক। এবং এরপর শিবশঙ্করবাবু আবিরের আসল পরিচয় জানতে চায় আবিরের মুখে। এরপর আবির সব সত্যি কথা বলে দেয়। তখন শিবশঙ্করবাবুও, তার স্ত্রী, সাথে তুলি সবাই খুব বেশি অবাক হয়ে যায়। আর তখনই শিবশঙ্করবাবু আবিরকে জিজ্ঞেস করে, আমাদের এত বড় মিথ্যা কথা বলার কারণটা জানতে পারি? কি উদ্দেশ্য ছিল তোমার এর পিছনে? আবির চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন আশুতোষবাবু বলে ওঠে, সবটাই আমার জন্য হয়েছে, আমি এর জন্য দায়ী। আবিরের কোনো দোষ নেই, যা প্রশ্ন করার আমাকে করতে পারেন। এরপর শিবশঙ্করবাবু আশুতোষবাবুকে প্রশ্ন করেন, তাহলে আপনি বলুন, আপনার ছেলে হয়ে কেন এতদিন আপনার থেকে আবির এত দূরত্ব ছিল? কেন আবির তার পরিচয় গোপন করলো? কেন বললো না সে একজন নামকরা MLA ছেলে? বলুন, কেন বললো না? আশুতোষবাবু শিবশঙ্করবাবুর কথার উত্তর ঠিকমতো দিতে পারছিলেন না। বাবাকে এমন একটা পরিস্থিতির সামনে পড়তে দেখে আবির চুপ করে আর দাঁড়িয়ে থাকতে পারল না। তাই সে বলে উঠল, আসলে আমি চাইনি আমার বাবার পরিচয় কেউ আমাকে চিনুক। আমি চেয়েছিলাম আমার নিজের একটা পরিচিতি তৈরি করতে, আর সেটা কলকাতা থেকে কিছুতেই সম্ভব হচ্ছিল না। তাই আমি সেই শহর ছেড়ে এখানে এসেছিলাম নিজের পরিচিতি তৈরি করতে।
এরপর আবির প্রথম থেকে আজ অবধি কী কী হয়েছিল সবটা সে মিডিয়া সহ শ্বশুর বাড়ি ও তার মা বাবা আরও যারা যারা উপস্থিত ছিলেন সেখানে সবার সামনে সবটা বলতে লাগে। সবটা শুনে উপস্থিত সকলেরই চোখে জল চলে আসার জোগাড়। এরপর আবির তার বাবাকে বলে, বাবা, তুমি খেলা খুব একটা পছন্দ করতে না, এই কথা আমি খুব ভালো করেই জানতাম, আজও জানি। তবে বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। এই পৃথিবীতে এমন অনেক ছেলেমেয়ে আছে যারা এই খেলাধুলার মধ্যে দিয়ে তাদের নিজেদের একটা পরিচিতি তৈরি করেছে। বিরাট কোহলিকে যদি আজ তার বাড়ির লোক ডাক্তার হতে বলতো, তাহলে কি বিরাট কোহলি যে পরিমাণ নাম যশ খ্যাতি তার খেলার মধ্যে দিয়ে হয়েছে, সেটা কি তার ডাক্তারি পড়ার মধ্যে দিয়ে হতো? লোকে কি তাকে আজ যেভাবে চেনে ঠিক সেভাবে চিনত না বাবা। সব শুনে আশুতোষবাবু কেঁদে উঠলেন আর তিনি বললেন, আমি জানি হয়তো আমি সেদিন তোকে বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি যে তুই খেলাধুলা করে নিজের একটা নাম করতে পারবি বলে। আমি চেয়েছিলাম আমি জীবনে যে পরিশ্রম করে এখানে আজ পৌঁছেছি, সেই পরিশ্রম, সেই লড়াইটা যেন তোকে না করতে হয়। আমি চেয়েছিলাম তুই আমার ব্যবসা, আমার অফিসটা সামলে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবি। তবে এটাও সত্যি যে এতদিন তোকে ছেড়ে থাকতে আমার কম কষ্ট হয়নি। তোর মায়ের সাথে তো তুই কথা বলতিস, কিন্তু আমার সাথে তো আর তোর কথা হতো না। তুই যখন তোর মায়ের সাথে কথা বলতিস তখন আমি তোদের কথা লুকিয়ে শুনতাম আর চোখের জল ফেলতাম। তোর ঘরে গিয়ে ওর ফটো, বালিশ, ব্যবহার করা জামা কাপড় জড়িয়ে ধরে অঝরে কাঁদতাম। টিভির সামনে বসে তোর ম্যাচ দেখতাম। তুই বাবা হবেই কথাটা শুনে খুশিতে আমি আড়ালে কেঁদেছিলাম। আশুতোষবাবুর কথা শুনে পার্টিতে উপস্থিত সকল মানুষের চোখে জল চলে আসে। সবাই বুঝতে পারে যে তিনি তার ছেলেকে কতটা ভালোবাসেন। হয়তো তিনি বাইরে থেকে শক্ত, কিন্তু মনটা ওনার ভীষণ নরম। এরপর আশুতোষবাবু আর নীলিমা দেবীকে সাথে নিয়ে ওনাদের বৌমা তুলি সহ তুলির বাবা মায়ের সাথে পরিচয় হয়। সব কিছু ভুলে নীলিমা দেবী তুলিকে বুকে জড়িয়ে নিলেন। তুলি আশুতোষবাবু এবং নীলিমা দেবীকে প্রণাম করলেন। তারপর যাই হোক, গোটা পার্টি খুব সুন্দর করে কাটলো। আবিরের মা বাবা তুলির বাড়িতেই থেকে যাবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে আবির আর তুলি ঘরের বাইরে চিৎকার শুনে ঘরের বাইরে বেরিয়ে এসে দেখে যে তুলির বাবা আর আবিরের বাবার মধ্যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছে, কিন্তু কী বিষয় নিয়ে হচ্ছে সেটা বুঝতে পারছে না। আবির আর তুলি দুজনের মনেই ভয়ের সৃষ্টি হয়। তারপর আবির নিজে থেকে তার মাকে জিজ্ঞেস করে, মা, তো তর্কাতর্কি হওয়ার কারণ কি নিয়ে বাবা তুলির বাবার সাথে কথা কাটাকাটি করেছে? আমার তো এখনও খুব ভয় হচ্ছে। কি হয়েছে মা, আমাকে একটু পরিষ্কার করে বলবে? ছেলের কথা শুনে নীলিমা দেবী বুঝতে পারল ছেলের মনের অবস্থার কথা। তাই নীলিমা দেবী অল্প হেসে বলে ওঠে, বুঝলি আবির, এখানে ময়দানে নাতি নাতনি কি নাম রাখবে তা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আবির তার মায়ের কথা বুঝতে না পেরে বলে ওঠে, এখন তো ছেলে হবে না মেয়ে হবে সেটাই জানা নেই, আর তার আগেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সত্যি পারেও বটে। তুই ওসব বুঝবি না, এগুলোই তো এখন আমাদের কাছে মজার বিষয়। তুই ওদের মাঝে যাস না। বৌমা উঠেছে তো, ফ্রেশ হয়ে নিচে আয়। এভাবে দেখতে দেখতে দুটো দিন কেটে যায়। দুদিন পর আবিরের বাবা তুলির বাবাকে বলে, বেআই মশাই, আমি আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি, আর সেটা আপনাকে রাখতেই হবে। আশুতোষবাবুর কথা শিবশঙ্করবাবু কিছু বুঝতে পারলেন না, শুধু হেসে বলে উঠলেন আর বললেন, আচ্ছা তাই নাকি? তা শুনি কিসের আবদার করছেন আপনি আমার কাছে? আসলে আমি আমার ছেলে বৌমাকে বাড়ি নিয়ে যেতে চাই। আশুতোষবাবুর কথাটা শুনে শিবশঙ্করবাবু কিছুতে রাজি হয় না। তিনি বলেন যে, দেখুন আতশবাবু, আবির যে আপনার ছেলে সে কথা অনেক পরে জেনেছি, কিন্তু এই বিয়েতে আমি রাজি হয়েছিলাম শুধুমাত্র একটা শর্তে। আর সেই শর্ত হলো আবিরকে আমার বাড়িতে ঘর জামাই হিসেবে রাখতে হবে। এই সত্যি রাজি হয়েছিল, তাই এই বিয়ে হয়েছে। এখন যদি আপনি এসে বলেন যে আপনি আপনার ছেলের বৌমাকে বাড়ি ফিরিয়ে যেতে চান, কিন্তু তাতে আমি তো রাজি হতে পারি না। মাফ করবেন আমাকে, আমি এই কথাটা রাখতে পারবো না আপনার। এই বলে শিবশঙ্করবাবু নিজের ঘরে চলে যান। তারপর আবিরের বাবা মা দুজনে মিলে প্রতিমা দেবীকে বোঝান, আর তারপর প্রতিমা দেবী শিবশঙ্করবাবুর সাথে কথা বলেন। তাতে শিবশঙ্করবাবু পুনরায় আশুতোষবাবুর সাথে কথা বলতে রাজি হন। এরপর আশুতোষবাবু আর নীলিমা দেবী দুজনে মিলে শিবশঙ্করবাবুকে বলেন যে, আমরা কথা দিচ্ছি যে আপনার মেয়ের কোনো অযত্ন হতে দেব না। আপনাদের মেয়ের ভালো মন্দ খেয়াল রাখার প্রতিশ্রুতি দিচ্ছে। আমাদের বাড়িতে তুলি আমাদের নিজের মেয়ের মতোই থাকবে। সব শুনে শিবশঙ্করবাবু একবার তার নিজের মেয়ে তুলির দিকে তাকালেন। তুলিকে দেখে তিনি বুঝতে পারলেন যে তুলিও চায় তার শ্বশুরবাড়িতে যেতে। সবাই তখন মুখ কালো করে ডাইনিং রুমে বসে রইল। তারপর শিবশঙ্করবাবু কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠলেন,
ঠিক আছে, যখন সবাই এটাই চাই তখন এটাই হোক। শিবশঙ্করের কথা শুনে সবাই খুব খুশি হয়। তারপর উনি সবার মাঝে এসে নিজের মেয়ে তুলির হাত তার জামাইয়ের হাত ধরেন। এই সব সবাই খুব অবাক হয়ে দেখছে। তুলি তার বাবার এমন কাজ দেখে খুব অবাক হয় আর জিজ্ঞেস করে, বাবা তুমি এটা কি করছো? তখন শিবশঙ্কর বাবু আবিরকে বলে উঠল, যেদিন তুমি এই বাড়িতে এসে সবার সামনে তুলিকে ভালোবাসার কথা বলছিলে, সেই দিন কিন্তু আমি জানতাম না তুমি কত বড় এমএলএ সাহেবের ছেলে। আমি তোমাকে একজন সাধারণ ছেলে হিসেবে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়েছিলাম। সেই দিন আমি আমার মেয়ের চোখে তোমার জন্য ভালোবাসা দেখছিলাম, তাই আমি আমার মেয়ের সুখের জন্য তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম। আমি সেদিন জানতাম তোমার অবস্থার কথা, তাই আমি বলেছিলাম তোমাকে আমার বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতে। আমি আমার মেয়ের অযত্ন হতে দিতে চাইনি কোনোদিন। তুলিকে আমি খুব ছোট থেকে আদরে যত্ন অনেকটা ভালোবাসা দিয়ে মানুষ করেছি। আমি চাইবো আমার পরবর্তী তুমি আমার মেয়ের যথেষ্ট খেয়াল রাখো। আমি জানি তুমি সেটা করবে, তবু আমি তো বাবা, তাই আমি আজ এই কথাগুলো বললাম তোমায়। শিবশঙ্কর বাবুর কথা শুনে তুলির চোখে জল চলে আসে। তুলির চোখে জল দেখে শিবশঙ্কর বাবু বলে উঠলেন, বোকা মেয়ে, তুই কাঁপছিস কেন? বাবা আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাদের সবাইকে আমি খুব মিস করব। তোমরা কিন্তু আমার সাথে দেখা করতে যাবে। এই কথাটা আবার বলতে হবে? আমি আমার মেয়েকে খুব ভালোবাসি, বেশি দিন না দেখে থাকতেই পারবো না। হয়তো দেখবে মাসের বেশি দিনই আর এই বাড়িতেই থেকে গেলাম, তখন কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। সামলাতে পারবি তো? শিবশঙ্কর বাবুর কথা শুনে আশুতোষ বাবু বলে উঠলেন, একদম, আপনাকে তো আসতেই হবে। আর আপনি না এলে নাতি নাতনিদের নাম নিয়ে ঝগড়া আমি কার সাথে করব? কথা দিচ্ছি, আপনি যখন আমার ওখানে আসতে পারবেন না, তখন আমরা 4 জনের দলবল নিয়ে আপনার বাড়ি চলে আসবো। আশুতোষ বাবুর কথা শুনে তখন সেখানে উপস্থিত সবাই হেসে উঠলেন। তারপর তখন দু পরিবারের মধ্যে খুশির রেশ বয়ে যায়। এবার উপস্থিত তুলির চলে যাওয়ার সময়। তুলির মন খারাপ, সাথে তার বাড়ির সবারও। তাও মুখে হাসি ফুটিয়ে শিবশঙ্কর বাবু আর প্রতিমা দেবী নিজেদের মেয়েকে বিদায় জানায়। তারপর সবাই আবিরের বাড়ি চলে আসে। আবিরের মা বরণ করে তুলিকে আর আবিরকে ঘরে তোলে। তারপর বিয়ের সব নিয়ম পালন করে নীলিমা দেবী। ভাত কাপড়ের অনুষ্ঠান হয়। তারপর আশুতোষবাবু শহরের সব লোকজনকে নিমন্ত্রণ করে একটা পার্টির আয়োজন করে। সেখানে নামি দামি সব লোকজন আসে। সেখানে তুলির বাবা মাও আসে, আর আসে প্রভাত। আবিরের কলেজের সকল বন্ধুরাও আসে। প্রভাত এসে আবিরকে তার ব্যবসার কথা বললে আবির জানায় যে, দাদা আমি ভাবছিলাম ওই অফিসের আর একটা ব্রাঞ্চ ওপেন করব, যেটা আমি এখান থেকেই দেখাশোনা করব, আর ওই দিকের ব্যবসাটা তুমি দেখবে। প্রথমে প্রভাত একটু আপত্তি করলো, পরে প্রভাত রাজি হয়ে যায়। এইভাবে সেদিন ভালোভাবে অনুষ্ঠান পালন করার পর আবির তার রুমে আসে আর দেখে তুলি দেওয়ালের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আবির এসে তুলিকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কি দেখছেন খেলোয়াড় সাহেবা? তোমার ছবি দেখছি। আমি ভাবছি তুমি কত বড় বাড়ির ছেলে, তা হওয়া সত্ত্বেও এতদিন তুমি কত সাধারণভাবে থেকেছো। তোমাকে দেখে আমি কোনোদিন বুঝতেই পারিনি যে তুমি কত বড় ঘরের ছেলে। আচ্ছা, তাহলে আমার দুটো পাখা গজানো থাকলো, তুমি সেগুলো থেকে বিশ্বাস করতে যে আমি কত বড় বাড়ির ছেলে। আবিরের ইয়ার্কির কথা শুনে তুলি কোমরে হাত দিয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকে, আর তা দেখে আবির বলে ওঠে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কথা বলবো না। আচ্ছা বলো, আমাদের ছেলে মেয়ের কি নাম ঠিক করলে তুমি? আগে সে বাইরে তো আসুক, তারপর না হয় নাম ঠিক করা যাবে। না না, এখনই নাম ঠিক করো। আমার কিন্তু মেয়ে লাগবে, এই আমি বলে দিলাম। এটা কি হাতের মোয়া নাকি যে যেটাই চাইবে সেটাই পাবে? আমার মেয়েই লাগবে। এভাবে 9 মাস পেরিয়ে যায় তুলির প্রেগন্যান্সি। আবির তুলির অনেক যত্ন করেছে। তারপর একদিন হঠাৎই তুলির লেবার পেন ওঠে। তুলিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তুলির আর আবিরের একটা ফুটফুটে কন্যা সন্তান হয়। মেয়েকে কোলে নিয়ে আবির তুলিকে জিজ্ঞেস করে, এবার বলো মেয়ের কি নাম রাখবে? আবিরের মেয়ের নাম আবিরা। নামটা শুনে সবারই খুব পছন্দ হয়। তারপর আবির তুলিকে আর তার মেয়েকে কোলে নিয়ে বাড়িতে ফিরে আসে। খুব ধুমধাম করে তাদের মেয়ের নামকরণ অনুষ্ঠানও হয়। ডিয়ার লিসনার, আজকে আমাদের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।